ওকে, সো আমরা কালকে দেখেছিলাম না আমরা অ্যারেটা কিভাবে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করতে পারি, এবং সেই ভ্যালু গুলো হচ্ছে আমাদের একটা ইন্ডেক্সিং এর ভিতরে থাকে। যেমন হচ্ছে আমার ফার্স্ট যে ভ্যালুটা আছে সেটা আমরা বলছিলাম মেমোরি সেল 0, তারপর একটা 1 2 3 4 5। এভাবে আমরা এটাকে ইন্ডেক্সিং করতে পারি বা নাম, আমরা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দিতে পারি যেটা থ্রুতে আমি পরবর্তীতে ভ্যালু অ্যাক্সেস করতে পারি। সো এই যে দেখো আমি এখানে যখন A3 লিখলাম, মানে আমার যে এখানে যে লিস্টটা আছে, লিস্টের হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি কল করছি। সো এটা আমাকে কোনটা দেখাইছে দেখো, 4 নাম্বার এখানে যে ভ্যালুটা আছে, মানে আমি গুনতেছি এখানে 4, বাট আমার এখানে ইন্ডেক্সিং যেহেতু 0 থেকে শুরু হয়েছে, আমাকে এখানে কিন্তু এই মানে এইটা হচ্ছে 3 নাম্বার ভ্যালু হবে আসলে, যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে। আমার যদি 1 থেকে স্টার্ট হতো তখন এটা 4 নাম্বার হইতো। এখন এটা ছিল আমাদের ভ্যালু, কিভাবে আমরা কল করব সেই মেথডটা। এখন যদি আমি আহ এখানে একটা ভ্যালু হচ্ছে কল করছি, বাট আমি যদি চাই যে আমি এখানে 2টা বা 3টা ভ্যালু আমি অ্যাক্সেস করবো, তখন আমি কিভাবে এটা কল করে দেখাবো বা এখান থেকে রান করবো। তো আমাকে ফার্স্টে ভেরিয়েবলের নামটা বলতে হবে, থার্ড ব্র্যাকেট নিব, এবং এখানে আমাকে রেঞ্জটা বলে দিতে হবে আমি কতটুকু ডাটা আমি এখানে নিতে চাই বা দেখতে চাই। তো ধরো আমি এই 4 থেকে 7 এইটুকুর মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলো আমি এখানে প্রিন্ট করে দেখাতে চাই। তো ফার্স্টে আমাকে কি করতে হবে জানো, আমাকে হচ্ছে যে 4 নাম্বার যে ভ্যালুটা আছে সেটা ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। সেটা ইন্ডেক্স নাম্বার কত দেখি আমরা কাউন্ট করে যদি খেয়াল করি। 4 নাম্বার যে ভ্যালুটা আছে সেটা ইন্ডেক্স নাম্বার দেখো 0 1 2, 2 নাম্বার। সো এখানে আমি 2 দিয়ে দিলাম, এবং এখানে আমার একটা কোলন ইউজ করতে হবে। কোলনের পরে আমরা হচ্ছে যতটুকু ভ্যালু আমরা দেখাতে চাই ততটুকু পর্যন্ত আমাদের ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে। আমি যদি একটু বলছি আমি 7 পর্যন্ত দেখাতে চাই, সো আমরা চলো কাউন্ট করে দেখি 7 ইন্ডেক্স নাম্বার কত হয়। 1 2 3 4 5 6। আচ্ছা, 6 যদি দিই এখানে দেখি কি হয়, চলো। দেখছো, আমাকে কিন্তু 4 থেকে 7 পর্যন্ত সবগুলো ভ্যালু আমাকে দেখায় ফেলছেন, তাই না? আমি কিন্তু এটুকু চাইছিলাম যে আমার এইখান থেকে এইটুকু ভ্যালুটা দেখো। তো এটাকে বলা হচ্ছে অ্যারে স্লাইসিং। মানে আমার যদি ডেটা সেট বা কোনো একটা আহ, একটা লিস্ট দেওয়া থাকে, সেটা থেকে যদি আমি নির্দিষ্ট পরিমাণ ডেটা বা নির্দিষ্ট রেঞ্জের ডেটা গুলোকে আমি নিতে চাই, তখন এখানে আমি স্লাইস করে করে নিতে পারবো। সিঙ্গেল ভ্যালুও নিতে পারবো, এখানে মাল্টিপল ভ্যালু গুলো আমি কল করে নিতে পারবো। তো এইটুকু ভ্যালু নিয়ে তুমি কাজও করতে পারো, বা এইটুকু ভ্যালু নিয়ে তুমি অনেক অ্যাক্টিভিটি গুলো করতে পারো যেগুলো তোমার দরকার হবে। তো এটা গেল অ্যারে স্লাইসিং। এখানে কোনো প্রবলেম আছে কারো? এনি কোয়েশ্চেন No, যদি থাকে? sir. ওকে, আচ্ছা। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে যে অ্যারে স্লাইসিং করছি, কি দেখো ভ্যালু গুলো হচ্ছে যে আমি ইন্ডেক্স গুলো কোথা থেকে স্টার্ট করছি, 0 1 2 3 4 5 6, এভাবে 0 থেকে শুরু করছি না এখানে কাউন্ট করা। তো এই অ্যারে ইন্ডেক্সিং কিন্তু তুমি আবার পিছন থেকেও স্টার্ট করতে পারো। যেমন এখান থেকে যদি আমি শুরু করি পেছন দিক থেকে, তাহলে এটার ইন্ডেক্সিং শুরু হবে -1 থেকে। তো ফার্স্ট এটা হবে -1, পরেরটা -2, পরেরটা -3, পরেরটা -4। এইভাবে আসলে সামনের দিক তুমি এগোতে পারো। সো আমরা যদি মাইনাস ইন্ডেক্সিং করে দেখে যে এখানে আমি হচ্ছে 3 ইন্ডেক্সের ভ্যালুটা কল করেছিলাম, -3 যদি দিই দেখো কোন ভ্যালুটা আসে। আসলে দেখো 6। তো এখান থেকে আমি পিছন থেকে যদি কাউন্ট করি 0 1 2 3, এইখানে এসে আমার বের হয়েছে 6। তো এখানে -3 যখন ধরছে তখন কিন্তু আমাকে এখানে 4 নাম্বার ভ্যালুটা দেখাচ্ছে। পিছন থেকে যখন আসবে তুমি, তখন এটা হচ্ছে আসলে কাউন্ট হবে যেখান থেকে তুমি শুরু করছো তার পরের নাম্বার থেকে। এটা থেকে যদি তুমি শুরু করো, এখান থেকে তোমার ইন্ডেক্সিং কাউন্টটা শুরু হবে। এটা হচ্ছে পিছন থেকে গেল। এখন তুমি পিছন থেকে যদি যে স্লাইসিং এ করতে চাও সেটাও করতে পারো। এখান থেকে যদি তুমি -5 ধরো স্লাইস করবা, সেটাও এখানে স্লাইস করতে পারো। আচ্ছা, -5 মনে হয় এখানে ভ্যালু রেঞ্জই নাই, আমি বেশি দিয়ে ফেলছি। ওকে, আচ্ছা। এখানে সিঙ্গেল ভ্যালু কল করা যায় আসলে, তোমার হচ্ছে এই আমি যদি পিছন থেকে বা হচ্ছে মাইনাস ইন্ডেক্সিং থেকে কল করতে পারি। আমরা আরেকটা জিনিস কালকে দেখছিলাম না, এই তোমার হচ্ছে অ্যারে যেটা ছিল, লিস্ট যেটা ছিল, লিস্টের মধ্যে হচ্ছে কিন্তু আমরা আরেকটা লিস্ট ক্রিয়েট করেছিলাম। কাইন্ড অফ কমা দিয়ে এখানে আরেকটা ছোট লিস্ট ক্রিয়েট করেছিলাম যেখানে আমি কিছু ভ্যালু রেখেছিলাম। যেরকম ব্যাটম্যান
তারপরে এখানে রেখেছিলাম হচ্ছে সুপারম্যান। এরকম যে কোনো কিছু র্যান্ডম ভ্যালু রাখতে পারি আমি। আর রাখতে পারি হচ্ছে ওকে। তো এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখো কি আসে। আমাকে দেখো এখানে যে নিউমেরিক ভ্যালু ছিল তার সাথে কিন্তু আমার একটা স্ট্রিং ভ্যালুও দেখাচ্ছে। তো কালকে আমরা অনেক ট্রাই করেছিলাম যে আসলে হচ্ছে এই অ্যারের লিস্টের মধ্যে যদি আমার আরেকটা লিস্ট থাকে, তো আমি এই দুইটা লিস্ট থেকে কিভাবে ইয়ে করবো, ভ্যালু গুলো হচ্ছে আমি কালেক্ট করতে পারি বা স্লাইস করতে পারি। সো আমার সেই জন্য করতে হবে কি, ফার্স্টে যে অ্যারেটা আমি এখানে ডিক্লেয়ার করেছি, ফার্স্ট যে অ্যারেটা আছে এটা তো আমার ইনসাইড অ্যারে। সো আমি আগে ফার্স্ট অ্যারেটা ক্রিয়েট করি। তো ফার্স্ট অ্যারের হচ্ছে আমার কত নাম্বার ইন্ডেক্সিং এর মধ্যে সেকেন্ড অ্যারেটা আমি ক্রিয়েট করেছি সেটা আমার দেখতে হবে। তো আমি চলো একটু কাউন্ট করে দেখি। এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 8 নাম্বারে দেখো হচ্ছে আমার সেকেন্ড যেই লিস্ট আছে সেটা দেখতে পাচ্ছি। তো চলো দেখি এটা আমি কল করে দেখি আসে কিনা। দেখো এখানে আমি কিন্তু দেখাচ্ছে 8 নাম্বারে আমার ব্যাটম্যান এবং সুপারম্যান আয়রন ম্যান যেই লিস্ট আছে সেটা দেখাচ্ছে। তো এর মধ্যে যদি আমি আরো কিছু ভ্যালু আলাদাভাবে স্লাইস করতে চাই, যেমন ব্যাটম্যান থেকে আমি যদি এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা নিতে চাই, ধরো সুপারম্যান নিতে চাই, তো তখন আমি কি করব? তখন আমাকে সেকেন্ড আরেকটা থার্ড ব্র্যাকেট নিতে হবে এবং সেখানে আমি কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখাতে চাই সেই ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে। তো মনে করো হচ্ছে আমি সেকেন্ড যেই লিস্টটা আছে সেখানে যদি আমি ইন্ডেক্সটা কাউন্ট করি, আমি সেকেন্ড ভ্যালুটা নিব যেহেতু, ফার্স্টটা হবে 0, পরেরটা হবে 1 ইন্ডেক্স ভ্যালু। তো আমি যদি এখানে 1 লিখে দিই, আমাকে কিন্তু সুপারম্যান দেখাচ্ছে। মানে আমি সেকেন্ড যেই লিস্টটা ছিল সেই ভ্যালুটাই হচ্ছে আমি এখানে কিভাবে অ্যাক্সেস করতে পারলাম। আমি সেকেন্ড যেই লিস্ট আছে সেইটার যেই মানটা আমি নিতে চাই তার খালি ইন্ডেক্স ভ্যালুটা আমাকে সেকেন্ড টাইমে পাস করে দিতে হবে, তাহলে আমি এখানে সেই সেকেন্ড ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। এখন সেকেন্ড ভ্যালুর মধ্যে যদি আমি এই সুপারম্যানের সাথে আয়রন ম্যানটা নিতে চাই, তখন আমি কি করব? আগে যে প্রসেসটা করছি স্লাইসিং এর, আমরা একটা কোলন দিয়ে পরের যে ইন্ডেক্স নাম্বার সেটাও বলে দিছি, তো এখানে আমি ওই বলে দিতে পারি 2। তো দেখো এটা যদি রান করি তখন কি আসে। এই যে ব্যাটম্যান, সুপারম্যান, আয়রন ম্যান। তো এখানে কিন্তু আমি দুইটা ভ্যালুই এখানে আমি অ্যাক্সেস করতে পারতেছি কিভাবে, স্লাইসিং এর মাধ্যমে। আমাকে জাস্ট ইন্ডেক্স নাম্বার গুলো বলে দিতে হবে এখানে, স্টার্টিং ইন্ডেক্স নাম্বার অ্যান্ড এন্ডিং ইন্ডেক্স নাম্বার। এই দুটো যদি আমি এখানে ডিক্লেয়ার করে দিই, আমাকে এই ইন্ডেক্স নাম্বারের ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলাকে আমাকে অ্যাক্সেস করে দেখাবে। এটুকু বুঝতে পেরেছে সবাই? Yes, sir. এনি কোয়েশ্চেন? আচ্ছা, আমরা তাহলে আমরা হচ্ছে অ্যারেতে হচ্ছে, সরি, আমরা কি লিস্টের মধ্যে ভ্যালু অ্যাড করা বা ডিলিট করা দেখাইছি কালকে? হ্যালো, Yes, শুনতে sir. পাচ্ছ? আচ্ছা, সেটা আমরা কিভাবে অ্যাড করেছিলাম? Sir, append. অ্যাপেন্ড অ্যান্ড ডিলিট করার জন্য। remove remove আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এই নিউমেরিক অ্যারেটা নিয়ে একবার নতুন একটা অ্যারে ক্রিয়েট করি, করে ওটাই আরেকবার হচ্ছে দেখে আসি কিভাবে আমি অ্যাপেন্ড করেছিলাম আর রিমুভ করেছিলাম। তো আমি যদি এই এ লিস্টার মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাপেন্ড করতে চাই বা অ্যাড করতে চাই, তখন জাস্ট ভ্যালুয়েবল এই ভ্যারিয়েবলের সাথে অ্যাপেন্ড ফাংশনটা লিখে দিয়ে তার মধ্যে আমাকে ভ্যালুটা বলে দিতে হবে যে আমার কোন ভ্যালুটা এখানে আসবে। তো আমি ধরো এখানে 10 অ্যাড করতে চাই, দেখি 10 অ্যাড হয়েছে কিনা। দেখছো আমার 10 কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার আমি যদি 10টাকে রিমুভ করতে চাই, প্রসেসটা আমার সেম হবে। জাস্ট ভ্যারিয়েবল কল করব, রিমুভ ফাংশন থেকে কল করব, যেখানে কোন ভ্যালুটাকে আমি ডিলিট করতে চাই সেটা বলে দেবো। ওকে, এবার প্রিন্ট করে দেখি। আচ্ছা, নট ইন দ্য লিস্ট দেখাচ্ছে। ফার্স্ট থেকে রান করে আসি।
আচ্ছা, এই দেখো আমার কিন্তু 10টা চলে গেছে। মানে যে ভ্যালুটাকে আমি অ্যাপেন্ড করেছিলাম সেই ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখো যে ভ্যালুটাকে অ্যাপেন্ড করলাম বা অ্যাড করলাম, সেটা কিন্তু সবসময় আমার পুরো লিস্টের লাস্টের যে ইন্ডেক্সটা আছে সেখানে অ্যাড হচ্ছে। মানে এটা হচ্ছে কাইন্ড অফ লাস্ট ইন ফার্স্ট আউট এর মতো কাজ করে। আমার যে ভ্যালুটা আমি লাস্টে অ্যাড করবো, মানে যে ইন্ডেক্সটাকে ইন্ডেক্স ভ্যালুতে আমি হচ্ছে ভ্যালুটা অ্যাসাইন করবো, সেটাই হচ্ছে যখন ডিলিট করবো প্রথমে ডিলিট হবে। তো এইটা হলো আমাদের অ্যারে অ্যাপেন্ড এন্ড রিমুভ। আমরা হচ্ছে লিস্ট অ্যাপেন্ড এন্ড রিমুভ, এই লিস্টটাতে কিভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা রিমুভ করতে পারি। ওকে, এরপরে আমরা প্র্যাকটিস করব অ্যারে। অ্যারে জিনিসটা কি? অ্যারেটা হচ্ছে কাইন্ড অফ লিস্ট। আমরা হচ্ছে গুলাই ফেলি সবসময় যে অ্যারে আর লিস্ট এই দুইটার মধ্যে, বিকজ হচ্ছে অ্যারে আর লিস্ট কিন্তু কাইন্ড অফ সেম। জাস্ট আমাকে অ্যারে যখন ডিক্লেয়ার করতে হয়, অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে যেহেতু লিস্ট ক্রিয়েট করার সময় সবাই কিন্তু একটা যে কোনো নামের একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছিলাম এখানে। মনে করো আমি এ লিখছি, এর জায়গায় আমি বি লিখতে পারতাম, সি লিখতে পারতাম, বাট যখন আমি অ্যারে একটা অ্যারে ডিক্লেয়ার করবো তখন আমাকে এ আর আর লিখতে হবে। এ আর আরটা জাস্ট বোঝায় যে আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি, নট এ লিস্ট। লিস্ট আর অ্যারে কাইন্ড অফ সেম ভাবেই কাজ করে। ওই যে মেমোরি সেল দেখাইছিলাম তোমাদেরকে, ছোট ছোট অনেকগুলো ঘর থাকে, সের মধ্যে এই ভ্যালু গুলোকে স্টোর করা হয়। এই অ্যারেটাও সেম ভাবেই কাজ করে। তো এখানে আমি অনেকগুলো ভ্যালু অ্যাড করতে পারি, নিউমেরিক ভ্যালু থাকতে পারে, ক্যাটেগরিক্যাল ভ্যালু থাকতে পারে। এটাকে, আচ্ছা এখানে আমি একটা টেক্সট বাটন অ্যাড করি, বুঝতে সুবিধা হবে। ওকে, এখান থেকে আমার অ্যারে পার্ট শুরু। সো এখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেটা দেখো কাইন্ড অফ সেম না? লিস্টের মতোই, কোনো ডিফারেন্স নাই কিন্তু এখানে। আচ্ছা, সেখানে অ্যারে ডিক্লেয়ার করছি। এখন কথা হচ্ছে যে আমি ফার্স্টে দেখলাম লিস্টে কিভাবে ভ্যালু যোগ করতে হয় বা অ্যাসাইন করতে হয়, তারপর কিভাবে ভ্যালু রিমুভ করতে হয়। এখানে কিন্তু সেম প্রসেসে অ্যারে তো ভ্যালু অ্যাসাইন বা রিমুভ করা যায় না। এখানে আমি সাপোজ 10টা অ্যাড করতে চাই। আচ্ছা, চলে আসছে। আমি এখানে যে ভ্যালুটা অ্যাড করলাম সেভাবে কিন্তু সেম প্রসেস আমি রিমুভও করতে পারি। বাট আমরা কি কখনো ট্রাই করে দেখছি অ্যারে অ্যারে যোগ করা যায় কিনা, বা অ্যারে অ্যারে বিয়োগ করা যায় কিনা, বা অ্যারের সাথে কোনো কিছু গুণ করা যায় কিনা? চলো একটু ট্রাই করে দেখি। আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করছি ফার্স্টে, সেই অ্যারেটা এবার কল করে নিচ্ছি এখানে। তার সাথে আমি 2 গুণ করতে চাই। দেখো অ্যারে কি গুণ হয়েছে, না অন্য কিছু দেখাচ্ছে? অ্যারেটাই রিপিট হয়েছে আরেকবার। হ্যাঁ, আর এটা আরেকবার রিপিট হচ্ছে না? তো আমার দরকার কি ছিল, আমি যে গুণ করতে চাই সেই গুণটাই তো হয় না, আমার হয়ে গেছে রিপিট। সো আসলে অ্যারেটা যেটা আছে এটা হচ্ছে আমরা গুণ ভাগ মানে ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো আছে সেগুলো আমরা অ্যারের সাথে করতে পারি না। বিকজ এটা হচ্ছে যে আমার যে এখানে যে ভ্যালুটা দেখতেছো, এই মেমোরি সেলটা পুরোটাকে হচ্ছে একটা স্লাইস হিসেবে দেখায়। মানে স্লাইস বলতে এই ডেটাটাকে তুমি হচ্ছে ম্যানিপুলেট করতে গেলে তুমি এটাকে অ্যাপেন্ড করতে পারবে, রিমুভ করতে পারবে, এবং এটাকে তুমি মাল্টিপল ভাবে কপি করতে পারবে, বাট এটাকে তুমি কোনোভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ফেলাইতে পারবে না। আমি তোমাদেরকে একটা ইমেজ দেখাই শুরু করতে চাই। আজকের হচ্ছে যে নামপাই অ্যারের যে পার্টটা ছিল সেটা সেটা আচ্ছা, দেখতে পাচ্ছো আমার হোয়াইট বোর্ড? জি স্যার।
আচ্ছা, এখানে খেয়াল করো যে লিস্ট যেটা আমরা একটু আগে দেখলাম, লিস্টটা হচ্ছে আমাদের এই যে এরকম মেমোরি সেল হিসেবে মেমোরি সেলের মধ্যে থাকে। আর নাম পাইয়ে দেখো খেয়াল করে, এখানে আমার সিরিয়াল বেজে থাকে। আমি মনে করো এখানে হচ্ছে কয়টা ঘর আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এখানে আটটা ভ্যালু হবে হচ্ছে একটা মেমোরি সেলের মধ্যে রাখতে চাই। তো এখানে কিভাবে রাখতেছি দেখো, এখানে কিন্তু র্যান্ডমলি রাখতেছি, আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ রাখতেছি না। আমার ফার্স্ট দেখো আমার ইন্ডেক্স, এটা ভাবো, মনে করো হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তো এইভাবে সিরিয়ালি অনেকগুলো ইন্ডেক্স নাম্বার তুমি কাউন্ট করে রাখো, বাট যখন আমি মেমোরি সেলে এখানে স্টোর করতেছি তখন কিন্তু র্যান্ডমলি যে কোনো জায়গায় বসে যাচ্ছে। ফার্স্টে দেখো 2 নাম্বার ইন্ডেক্সে বসছে, তারপরে 5 নাম্বারে আসছে, এখানে 7 8 র্যান্ডমলি বসে গেছে। যখন তুমি এইখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করতে যাবা, সাপোজ তুমি এইখানে 2 দ্বারা গুণ করতে চাও, তখন সে কোন মেমোরি সেলে আসলে গুণ করবে সে কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু হচ্ছে র্যান্ডম প্লেসে আছে, সেই র্যান্ডম প্লেসে তো সে কখনো হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চালাতে পারবে না। সে হচ্ছে সিরিয়াল বেসিস ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চালাবে। আর নামপাই অ্যারে করে কি, নামপাই অ্যারেটা হচ্ছে আমাদের যে লিস্ট বা অ্যারেটা থাকে সেই অ্যারেটাকে কনভার্ট করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। আমরা হচ্ছে ম্যাট্রিক্স এর নাম শুনছি, ম্যাট্রিক্সটা কেমন হয়? ম্যাট্রিক্সটা দেখতে কাইন্ড অফ এরকম থাকে, যেখানে তোমার সিরিয়াল ওয়াইজ অনেকগুলো ভ্যালু থাকে। তো আমাদের যে লিস্টটা থাকে, আমাদের যে নামপাই যেই অ্যারের কথা বলতেছি, নামপাই হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, যেটা পাইথনের হচ্ছে বিল্ট ইন থাকে। তো এটা দ্বারা অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করা যায় লিস্টের সাথে। তো এরা হচ্ছে করে কি, নামপাইটা হচ্ছে আমার যে লিস্টটা থাকে বা অ্যারেটা থাকে সেটাকে আমার নামপাই অ্যারেতে কনভার্ট করে দেয়, এইরকম একটা নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করে দেয়। সো এই ফরম্যাটে যখন আমি কনভার্ট করে নিব, তখন কিন্তু আমি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অপারেশন চালাইতে পারবো, যেটা হচ্ছে আমরা লিস্ট অবস্থায় ছিল না। লিস্ট আমাকে জাস্ট এই স্ট্রিংটাকে জাস্ট কনভার্ট করে দিয়ে দিত, সরি, মাল্টিপল আকারে দেখাই দিত যখন আমি 2 গুণ করতে গেছি। তো এইটা হচ্ছে আমাদের বেসিক নলেজটা থাকা দরকার আসলে, আমাদের নামপাইটা কেন ইউজ করবো। নামপাইটা ইউজ করবো আমরা নিউমেরিক অপারেশন গুলো চালানোর জন্য। আর আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, নামপাই ইউজ করার জন্য আমার কি হয়েছে দেখো, আমার যে মেমোরি সেল গুলো আছে এগুলো কিন্তু আমার সেভ করতে পারতেছি। এখানে দেখো র্যান্ডমলি যখন ছড়াই ছিটাই ছিল, আমার কিন্তু এক জায়গাতে আমি অনেক বড় স্পেস সেভ করতে পারতাম না। সাপোজ এখানে দুইটা সেল আমার মেমোরি সেল বাকি আছে, এখানে দুইটা এখানে দুইটা। বাট আমি যখন নামপাই অ্যারেটা ইউজ করলাম, দেখো এখানে আমার মেমোরি সেলটাকে সুন্দরভাবে অর্গানাইজ ভাবে আমাকে গুছাই দিছে। সো আমি দেখো সামনে কিন্তু 4টে মেমোরি সেল ফাঁকা পাচ্ছি, পিছনে 4টে মেমোরি সেল ফাঁকা পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টোরেজ ইফিসিয়েন্সিটাও বাড়ায় অনেক টাইম যখন আমরা অ্যারে নিয়ে কাজ করবো। আচ্ছা, আমরা চলো কোল্যাবে ফিরে যাই। বাট স্যার, এটার সাথে আমরা মেশিন লার্নিং এর কি সম্পর্ক? আচ্ছা, মেশিন লার্নিং এর কি সম্পর্ক? আমরা হচ্ছে ডেটা সেটটা নিয়ে যখন কাজ করবো আজকে, আমরা একটা ডেটা সেট দেখবো কিভাবে আমরা লোড করতে পারি ডেটা সেটটা। ডেটা সেটে আমার ডেটা গুলো থাকে কিভাবে জানো, রো আর কলাম আকারে থাকে। তোমাকে আমি ওই যে ইয়েটা দেখালাম না, ম্যাট্রিক্সটা দেখালাম না, ম্যাট্রিক্সটা কেমন হয়, একটা ব্লক আকারে হয়, সেখানে অনেকগুলো সিরিয়ালের নাম্বার থাকে, রোতে নাম্বার থাকে, কলামের নাম্বার থাকে। তো কাইন্ড অফ মেশিন লার্নিং এর যে ডেটা সেট গুলো আমরা ইউজ করি সেগুলো এরকম রো অ্যান্ড কলামে অনেকগুলো ভ্যালু থাকে। তো তুমি যখন অপারেশন চালাবা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেরকম নাম পাই পান্ডাসের কাজগুলো যখন আমরা দেখবো, তখন আমাকে ভ্যালু গুলোতে অনেক যোগ বিয়োগ গুণ ভাগ মিন মিডিয়ান মোড অনেক ধরনের অপারেশন চালাইতে হবে। তো আমরা যেটা দেখলাম, নর্মাল এরে বা হচ্ছে যে লিস্টে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চালাতে পারি না বা অপারেশন চালাতে পারি না। তো এটাকে আমরা এই নামপাই অ্যারেতে কনভার্ট করে ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারবো। বুঝতে পারছি? হ্যালো, অ্যান্সার পাইছো কোশ্চেনে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা যে নর্মাল অ্যারেটা ক্রিয়েট করেছিলাম সেটাকে হচ্ছে আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করব। তো সেটা কিভাবে করব, যেহেতু বললাম হচ্ছে নামপাই হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, আর পাইথনের সবসময় লাইব্রেরি ফাংশনকে আমাদের ইম্পোর্ট করতে হয় বা ডাউনলোড করে নিতে হয়। সো এখানে খুব সহজ একটা কমান্ড লাইন আছে নামপাই ফাংশনটাকে ইম্পোর্ট করার জন্য, সেটা হচ্ছে ইম্পোর্ট। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা। ও, আচ্ছা, শেয়ার করতে হবে। এবার দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমার যে এখানে সেল গুলো আছে, সেখানে যদি আমি এখন
মানে আমার এই নোটবুকে যদি আমি এখন আমার নামপাই লাইব্রেরি ফাংশনটা ইম্পোর্ট করতে চাই, আমাকে সুন্দর একটা কমান্ড লাইন লিখতে হবে, সেটা হচ্ছে ইম্পোর্ট, যে চলে আসছে দেখো, নামপাই। এটা যদি আমি রান করি, আমার যে নোটবুকটা আছে এখানে, কোলাবরেটরি নোটবুক, সেখানে নামপাইটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, তো নামপাই ইনস্টল করার সময় আমরা সবসময় যে কোনো লাইব্রেরি ফাংশন যখন ডাউনলোড করব, তাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সবসময় ডাউনলোড করার চেষ্টা করবো বা ইম্পোর্ট করার চেষ্টা করবো। তাহলে হবে কি, আমাকে নামপাইটাকে বারবার কল করতে হবে না, আমাকে জাস্ট ওই যে ভ্যারিয়েবলে ইম্পোর্ট করবো সেই ভ্যারিয়েবলের নামটা কল করলেই হয়ে যাবে। তো এখানে যখন ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি লিখলাম, এনপি জিনিসটা কি, এই এনপি ভেরিয়েবলের মধ্যে আমার এই যে লাইব্রেরি ফাংশনটার নামপাই লাইব্রেরি ফাংশন, সেটা স্টোর থাকবে। So আমি যতবারই নামপাইটাকে কল করব ততবারই কি হবে, আমার এই নামপাই যে লাইব্রেরি ফাংশনটা আছে সেটা হচ্ছে আমি অপারেশনালাইজ চালাতে পারবো। তো এখানে দেখো ইম্পোর্ট নামপাই এনপি ইম্পোর্ট করে ফেললাম। তারপরে হচ্ছে একটা অ্যারে নিব। আর কোন অ্যারে নেওয়া যায়, আমি সাপোজ এই অ্যারেটা নিয়ে কাজ করতে চাই, এই অ্যারেটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এনপি অ্যারেতে কনভার্ট করতেছি। এটা কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে এনপি অ্যারে যেটা লিখছি। লেখার পরে আমাকে এই যে লাইব্রেরি ফাংশনটা আমি এনপি ভ্যারিয়েবলের মধ্যে ইনস্টল করেছি বা ইম্পোর্ট করেছি, সেটাকে আমাকে কল করতে হবে আবার। এখানে আমি এনপি লিখলাম, এনপি ডট যে অ্যারেটা আমি এখানে নিয়েছি সেটা লিখবো। আচ্ছা, এইবার দেখো আমি যদি ভ্যারিয়েবলটাকে কল করি, আমার এইখানে যখন লিস্ট আকারে ছিল, সেটা কিন্তু আমাকে নর্মাল একটা লিস্ট আকারে দেখাতো, বাট আমি যখন এনপি অ্যারেতে কনভার্ট করলাম, সে কিন্তু আমাকে লিস্টের শুরুতে একটা কথা বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যারে। কি অ্যারে, নামপাই অ্যারে। তো কনভার্ট করার প্রসেসটা বুঝতে পারছি, জাস্ট আমার হচ্ছে একটা লিস্ট বা অ্যারে এখানে আমার বানাইতে হবে, সেটাকে হচ্ছে আমার এই যে যে নামপাই ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আমাকে কল করে দিতে হবে যে হ্যাঁ, আমি এই লিস্টটাকে বা এই অ্যারেটাকে আমি নামপাই অ্যারেতে কনভার্ট করতে চাই। তো এই লিস্টের মধ্যে যখন আমি এই ফাংশনটার মধ্যে যখন আমি লিস্টটাকে ঢুকাই দিলাম, তখন কিন্তু আমাকে পুরাটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করে দিয়ে দিল। এবার যদি এটাতে আমি ম্যাথমেটিক ইকুয়েশন করতে চাই, চলো দেখি হয় কিনা। সো আমার এই নামপাই অ্যারেটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে, এনপিআর। চলো দেখি এটা কল করি। কল করলাম, এটার সাথে আমি কি করতে চাই, দুই গুণ করতে চাই। এইবার দেখো দুই গুণ হয়েছে কিনা, নাকি এই সেম লিস্টটাই বা অ্যারেটাই বারবার রিপিট হয়েছে। স্যার গুণ হয়েছে। গুণ হয়েছে না? সো আগে কিন্তু এটা পসিবল ছিল না যখন এটা লিস্ট আকারে ছিল। সো আমি যখন নামপাই অ্যারেতে এটা কনভার্ট করে ফেলেছি, তখন কিন্তু আমার এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আছে সেগুলো কিন্তু পসিবল হচ্ছে। সো আমি এখানে টু এর জায়গায় যদি গুণ না করে যদি যোগ করতে চাই, দেখো সবগুলোর সাথে কিন্তু টু যোগ হয়ে গেছে। আচ্ছা, এটার একটা সুবিধা কি জানো, এটার সুবিধা হচ্ছে আমি মনে করি একটা নামপাই অ্যারে এখানে আগে থেকে ইম্পোর্ট করে মানে লিখে রাখছিলাম, সেটার সাথে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করছি। এখন আমি যদি আরেকটা নতুন নামপাই অ্যারে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই অ্যারের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, সেটাও করতে পারবো। যেমন আমি সেকেন্ড আরেকটা নামপাই অ্যারে ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে অ্যারে টু। তার মধ্যে নতুন কিছু ভ্যালু নিই, র্যান্ডম ভ্যালু। ওকে, এটা নিলাম। এটাকে এখন কনভার্ট করতে হবে, কনভার্ট করার প্রসেসটা কি সেম। এটা নতুন ভেরিয়েবল নিব। তারপর আমরা নামপাই ফাংশন যেটা আছে সেটা কল করতে হবে। দেখো আমাকে অটোমেটিক কোলাবরেটরি সাজেস্ট করে ফেলছে যে তুমি এইভাবে লিখে ফেলো, তাহলে তোমার এই সেকেন্ড অ্যারেটাও নামপাই অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। আমার সেকেন্ড অ্যারেটাও নামপাই অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার ফার্স্ট যে নামপাই অ্যারে সেটা এবং সেকেন্ড নামপাই অ্যারেটাকে গুণ করতে চাই। আচ্ছা,
এখানে হচ্ছে আমার অ্যারের যে সাইজটা আছে সেই সাইজটা আমার হচ্ছে মিলতেছে না, তো আমরা যখন গুণ করতে হবে অ্যারের সাইজটা সবসময় মিল রাখতে হবে। তো এখানে খেয়াল করে দেখো আমার ভ্যালু কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, বাট আমি এখানে চারটা ভ্যালু দিয়েছি। তো আমাকে অ্যারের সাইজটা সবসময় মিল রাখতে হবে, না হলে আমি এখানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা প্লেস করতে পারবো না। সেখানে আমি আরো চারটা ভ্যালু অ্যাড করি, সাত ছয় পাঁচ চার তিন দুই, কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ওকে, রান করি। এইবার কিন্তু অপারেশনটা হয়েছে। আচ্ছা, অপারেশনটা এখানে নিচে করতে হবে। এই যে দেখো, এখন কিন্তু আমি দুইটা অ্যারেকে গুণ করতে পারছি। তুমি যদি গুণ করো দেখো আমার কিন্তু এই অ্যান্সারটাই চলে আসে। ওকে, আমরা দেখলাম যে নামপাই অ্যারের মাধ্যমে আসলে ম্যাথমেটিক ইকুয়েশন গুলো আমরা করতে পারি, যেটাতে হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর ডেটা সেট নিয়ে যখন কাজ করব তখন হয়তো নামপাই অ্যারে গুলাকে আমাকে কল করতে হবে, করে সেখান থেকে আমাদের অনেক ধরনের ভ্যালু ইনসাইট বের করতে হবে। আমরা তো মিন মিডিয়ান মোড বুঝি, জিনিসটা কি মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মোড ভ্যালু। তো এই ভ্যালু গুলো কিন্তু সবগুলো আমরা নামপাই এর মাধ্যমে বের করি, আসলে এই ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলো থাকে সেগুলো নামপাই এর মধ্যে স্টোর করা থাকে। ওকে, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নামপাই অ্যারে তো দেখলাম এটা হচ্ছে সিঙ্গেল অ্যারে বা হচ্ছে ওয়ান ডি অ্যারে। এবার আমরা দেখবো হচ্ছে নামপাই টু ডি অ্যারে। টু ডি অ্যারে আসলে কিভাবে আমরা আহ লিখতে পারি এবং সেটা নিয়ে কাজ করতে পারি। সো সেম প্রসেস, আমাকে হচ্ছে ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিতে হবে, আচ্ছা, এটা দিয়ে এনপি টু ডি, যেহেতু টু ডি অ্যারে বানাচ্ছি। ওকে, তো আমি এখানে আগে থেকেই নামপাই ফাংশনটাকে কল করে রাখবো, লাইব্রেরি ফাংশনটাকে, যাতে আমার বারবার কনভার্ট করতে না হয়। এনপি অ্যারে। ওকে, সো আমার ভ্যালুটা আগে কেমন ছিল, এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল না, যেখানে অনেকগুলো ভ্যালু, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম। তো এখন আমাকে করতে হবে কি? আমাকে এই থার্ড ব্র্যাকেটের বাইরে আরেকটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। এই যে আরেকটা থার্ড ব্র্যাকেট নিলাম না, এখন এই দুইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি দুইটা অ্যারে ডিক্লেয়ার করি, আসলে এটা আমাদের টু ডি অ্যারে হয়ে যাবে। সেইখানে দেখো আমি আরেকটা যদি অ্যারে লিখি, কমা দিয়ে 6 5 4 3 2 1, দেখো এটা কিন্তু আমার টু ডি অ্যারে হয়ে গেছে। বিকজ এখানে আমি ওই যে ইনসাইড লিস্ট লিখছিলাম না, লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, এখানে কিন্তু সেম আমি হচ্ছে একটা ফার্স্টে অ্যারে নিছি, অ্যারের মধ্যে দুইটা অ্যারে লিখে ফেলছি, সো এটা কিন্তু আমার টু ডি অ্যারে হয়ে গেছে। এটাকে আমি যদি বুঝতে চাই আসলে এটা টু ডি অ্যারে কিনা, সেজন্য আমাকে একটা ফাংশন কল করতে হবে, np ডট টু ডি ডট। দেখো আমাকে কিন্তু টু ডি অ্যারে দেখাচ্ছে এটা, মানে আগে ফার্স্টে ভ্যালু ছিল সিঙ্গেল, শুধু আমাকে রো দেখাচ্ছিল, এখন কিন্তু কলামও দেখাচ্ছে। আমার কলাম কয়টা, দুইটা, আর আমার রো কতগুলো আছে, ছয়টা। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো এটা আমরা টু ডি অ্যারে ক্রিয়েট করে শিখে গেলাম। সো টু ডি অ্যারেতেও আমরা সেম ভাবে অপারেশন গুলো চালাতে পারবো, ম্যাথমেটিক অপারেশন যেগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমরা নতুন করে দেখবো না, বিকজ এটা হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলছি। So, আচ্ছা, টু ডি অ্যারেতে আমরা এখন ভ্যালু হচ্ছে কিভাবে অ্যাক্সেস করবো সেটা একটা বিষয় আছে। বিকজ আমরা এখানে তো দেখতেছি দুইটা অ্যারে আছে, আগে তো ছিল একটা অ্যারে, একটা অ্যারেতে আমি ইন্ডেক্স একটা কল করতাম, আমার ভ্যালু চলে আসতো। তো টু ডি অ্যারেতে তোমার হচ্ছে যে ভ্যালু গুলাতে অ্যাক্সেস করার প্রসেসটা একদম সেম, আমরা লিস্টে যেরকম দেখেছি সেই রকমই। ফার্স্টে আমরা ভেরিয়েবলটাকে নিব। ওকে, এখানে হচ্ছে আমার জাস্ট ভ্যালু গুলোকে বলে দিতে হবে ইন্ডেক্স নাম্বারে, যে আমি কোন ভ্যালুটা নিতে চাই। সাপোজ আমি হচ্ছে ফার্স্ট কলাম যেটা আছে, মানে এই কলামটা ইন্ডেক্স নাম্বার যদি আমি চিন্তা করি, এই পুরো কলামটা কিন্তু আমার আছে 0 নম্বরে, আর সেকেন্ড কলামটা আছে আমার 1 নম্বরে। কারণ আমরা শুধু জানি কি যে ইন্ডেক্স নাম্বার শুরু হয় সবসময় কত থেকে, 0 থেকে। ফার্স্ট যে কলামটা সেই কলামের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, পরের ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 1। সো আমি ফার্স্টে আমার ফার্স্ট ইন্ডেক্স নাম্বারের কলমের ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেটে আমাকে বলে, সেকেন্ড আর একটা থার্ড ব্র্যাকেট নেবো, নিয়ে সেখানে বলে দিতে হবে আমার রো, রো এর ইন্ডেক্স নাম্বার।
কত নাম্বার রো এর আমি ভ্যালুটা দেখতে চাই। সো এটা আমি যদি বলি 2 নাম্বার রো এর ইনপুট ভ্যালুটা নিয়ে দেখতে চাই। চলো দেখে আসি কি। এটা চলে আসছে কিন্তু 3, আর ভ্যালু চলে আসছে না আমার ফার্স্ট কলামে। 3 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেটার ভ্যালু আসছে, যেহেতু আমি যদি এখানে যে বলি 1 0 1 2, তাহলে কিন্তু 2 নাম্বার ইন্ডেক্সে 3 ভ্যালুটা আছে, এটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আমি যে কোনো কলামের যে কোনো রো এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এটা দেখানোর কারণটা কি, সেটা হচ্ছে আমাদের যখন ডেটা সেট নিয়ে কাজ করবো সেখানে তো আমার মাল্টিপুল কলাম এবং মাল্টিপুল রো থাকবে। তো আমরা লিস্টে তো জাস্ট দেখছি হচ্ছে একটা সিঙ্গেল লিস্ট, সেখানে আমার মাল্টিপুল কলাম বা রো ছিল না। 2D অ্যারেতে জাস্ট আমরা একটু দেখে নিলাম যে আসলে আমার যখন মাল্টিপুল কলাম বা রো থাকবে তখন সেটার ভ্যালুটা কিভাবে আমরা অ্যাক্সেস করবো এখান থেকে। ওকে, আচ্ছা। আমাদের কি আর কোনো কনফিউশন হচ্ছে এখানে 2D অ্যারেতে বা নামপাই অ্যারেতে? No, sir. ওকে, হ্যাঁ। তাহলে আমরা এখন হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশন দেখবো পাইথন। আমরা তো ফাংশন সম্পর্কে জানি, ফাংশন জিনিসটাই কি। ফাংশনটা হচ্ছে আসলে রিউজেবল কোড। আমরা অনেকগুলো কোড লিখি না, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কিন্তু অনেক ইকুয়েশন থাকে। সো হচ্ছে আমি ফার্স্টের দিনে সবাইকে বলছিলাম যে তোমরা ক্যালকুলেটর বানাইতে পারো কিনা, তো অনেকে কিন্তু যে ইনপুট নিয়ে যেটা আউটপুট দেখায় যোগ বিয়োগ গুণ ভাগের, এরকম একটা ছোটখাটো একটা কোড লিখে পাঠাইছিল। So, সেটা যদি আমি ফাংশন হিসেবে চিন্তা করি, সেই ফাংশনটাকে কিন্তু আমি একটা ভেরিয়েবল সেট করে রাখতে পারি। সো এই ভেরিয়েবলটাকে আমি যেখানেই ইউজ করবো, যেরকম এখানে দেখো এনপি অ্যারে, আমি ভেরিয়েবল এখানে তুমি কিন্তু ইউজ করছি ফাংশন ভেরিয়েবলটা। তো এনপি অ্যারের মধ্যে কি স্টোর করা ছিল, এই যে নাম পাই যেই আমি হচ্ছে লাইব্রেরি ফাংশনটা ইনস্টল করছি সেটা স্টোর করা ছিল। তো সেম এরকম অনেকগুলা ছোট 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 বিভিন্ন কাজের জন্য যে কোডগুলো থাকে সেই কোডগুলো এরকম ফাংশনের মধ্যে সেভ করা থাকে, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে যে কোনো জায়গায় ভ্যারিয়েবলের মতো কল করে কাজ করতে পারি। সো আমাকে নতুন করে বারবার কোডটা লিখতে হয় না। আর মেশিন লার্নিং এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমাকে অনেক হেভি হেভি কোড লিখতে হবে না, অনেক বড় বড় ইকুয়েশন লিখতে হবে না। পাইথনে সবকিছু তোমার জন্য রেডি করা থাকবে, তুমি জাস্ট এই ফাংশন গুলো বা অ্যালগোরিদম গুলোকে কল করবে নাম ধরে, এটা ঠিক চলে আসবে। চলো তাহলে আমরা হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশনের কাজ দেখবো পাইথন। আচ্ছা, আমরা যেহেতু এখানে অ্যারে নিয়ে কাজ করতেছি, অ্যারে নিয়ে আমরা হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশনের অপারেশন চালাই। আমি অ্যারেটাই নিব আবার। ওকে, আচ্ছা। এই অ্যারেটার মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে এটা কত, একজন বলবা? 9, তাই না? আচ্ছা, মেশিন কিভাবে বুঝবে এটা 9? এখানে সুন্দর একটা তোমার হচ্ছে একটা মেসেজ আসছে, একটু আমাকে সময় দাও। অলরাইট, আচ্ছা। পাইথনে হচ্ছে ম্যাক্স নামে একটা ফাংশন আছে যেটা কল করে আমরা আসলে একটা লিস্ট থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি। ম্যাক্স লিখে এখানে যদি আমি অ্যারেটাকে কল করি, দেখো আমাকে ম্যাক্সিমাম ভ্যালু দেখাই দিচ্ছেন। সো এইভাবে কিন্তু আমি অনেক ধরনের লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারি। যেরকম আমরা কিন্তু ফার্স্ট একটা জিনিস দেখছি, এই যে এখানে np2d.shape, এটাও কিন্তু একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি, সেটা হচ্ছে আমার যে অ্যারেটা আছে এই অ্যারেটার শেপটাকে আমাকে দেখাই দিচ্ছে, এখানে অ্যারেটার শেপ। আচ্ছা, আমরা আরো কিছু লাইব্রেরি ফাংশন দেখতে পারি, যেরকম রাউন্ড নামে একটা লাইব্রেরি ফাংশন আছে যেটা খুবই হ্যান্ডি আমার মনে হয়। সেটা হচ্ছে আমরা হচ্ছে অনেক টাইমে নাম্বার নিয়ে কাজ করি না, যেমন হচ্ছে যে নিউমেরিক ভ্যালু যেটা আমরা এর আগে দেখছিলাম, ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু। সো অনেক টাইম আমাদের কাছে ফ্লোট ভ্যালু থাকতে পারে, যেমন 2.35 থাকতে পারে। তো এই ভ্যালুটাকে আমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তাছাড়া আমি আমার যে প্রপার আউটকাম যেটা আমি চাচ্ছি সেটা আমি দেখতে পারবো না। তো এখন আমি এটাকে কিভাবে
ইন্টিজারে কনভার্ট করতে পারি। আমরা হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিকে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে 2.50 যদি থাকে, সেটাকে আমি যদি রাউন্ড ভ্যালুতে নিয়ে যেতে চাই, আমরা সেটাকে 3 বলতে পারি। বা 2.20 যদি থাকে, সেটাকে যদি আমি ইন্টিজার রাউন্ড ভ্যালুতে নিয়ে যেতে চাই, আমরা কিন্তু এটাকে 2 বলতে পারি। 2.50 উপরে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে আমি সেটাকে 3 ধরতে পারি, এবং 2.50 নিচে যদি থাকে, সেটাকে আমি 2 ধরতে পারি। তাহলে আমার ইকুয়েশন করতে সুবিধা হবে। বাট এটা হচ্ছে আমি পাইথনের যে কিছু ফাংশন আছে, সেটার মাধ্যমে কিন্তু আমি খুব ইজিলি করতে পারি। সেটা এরকম একটা ফাংশনের নাম হচ্ছে রাউন্ড। রাউন্ডের মধ্যে আমি যদি ভ্যালু পাস করে দিই, সাপোজ আমি একটা ফ্লোট ভ্যালু দিলাম 2.63, এটাকে আমার রাউন্ড করতে হবে। এটাকে রাউন্ড আমি কিভাবে করবো, আমাকে সিঙ্গেল একটা ইন্টিজারে রাউন্ড ভ্যালু দেখাইতে হবে। তো সেই জন্য আমি দিলাম কি 1। আচ্ছা, এটা ভ্যালু পাস করতে হবে না, এমনিতে কাজ করবে। দেখো আমার কিন্তু রাউন্ড ভ্যালু কত দেখালো, 3 দেখালো। আমি কি বলছিলাম যে 2.50 উপরে যদি ভ্যালু থাকে, সেটাকে রাউন্ড করলে কত আসবে, 3 আসবে। এবং আমি যদি 2.3 লিখি, তারপর এটা আমাকে 2 দেখাবে। So আমরা যে এখানে কিন্তু উইদাউট এনি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমি কিন্তু একটা ফাংশন কল করলেই আমি একটা ভ্যালুকে রাউন্ড ভ্যালুতে কনভার্ট করতে পারছি। আচ্ছা, ফাংশন সম্পর্কে কোনো আর কোনো কোশ্চেন আছে কারো কাছে, যে ফাংশন কিভাবে কাজ করে না করে? এটা খুবই ইজি, মানে এটা আমাদের আসলে কোশ্চেন থাকার কথা না, বিকজ এটা আমার জাস্ট কাজ অনুযায়ী আমাকে ফাংশন গুলো বারবার রিপিট করে কল করতে হবে, যে এই ফাংশনটা আমার এখন দরকার, এটা কল করলে আমার এই কাজটা হয়ে যাচ্ছে। আর ফাংশন মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয়টা ফাংশন ব্যবহার হয়? আচ্ছা, পাইথনের তোমার ফাংশন লিটারেলি বলতে গেলে তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না, বিকজ ডেইলি ডেভেলপার বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে বানাচ্ছে, বানায়, সেটা হচ্ছে ডকুমেন্ট আকারে কিন্তু তোমার পাইথনের যে অফিসিয়াল সাইট আছে সেখানে ছেড়ে দিয়ে রাখতেছে। তো তোমার যদি অনেক জানার দরকার, মানে জানার প্রয়োজন থাকে, বা আমাদের ইউজ করার সাথে আমরা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে সার্চ করে করে দেখতে পারি যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটার জন্য কোন ফাংশনটা আমার কল করতে হবে, কিভাবে কল করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু ডকুমেন্টেশনের মাধ্যমে আসলে জানতে পারি পাইথনের কত ধরনের ফাংশন আছে, কি কি আছে। স্যার স্যার এই যে ক্লাউড মানে গুগল ক্লাউডে পাইথন শেখার জন্য কি কোনো বুক আছে আলাদা করে? এই গুগল কোল্যাবরেটরি, হ্যাঁ, মানে গ্রুপ পাইথন শেখার জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পাইথন শেখার জন্য আলাদা তেমন কোনো গ্রুপ নেই, বাট তুমি হচ্ছে অনেকগুলো সোর্স পাবা যেখানে তোমাকে অনেক হেল্প করবে। যেমন তোমার হচ্ছে স্ট্যাক ওভারফ্লো নামে একটা সাইট আছে, যেখানে যদি তুমি কখনো কোড করতে গিয়ে বা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করো বা ইরর ফেস করো, ওখানে তুমি তোমার কোশ্চেনটাকে ইয়ে করতে পারো, পাস করতে পারো। তো ওখানে যারা হচ্ছে রেগুলারলি অ্যাক্টিভ থাকে, তারা সেটা হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করে। তো ওখানে তুমি হচ্ছে যে একটা বড় ধরনের কমিউনিটির কাছ থেকে হেল্প পাইতে পারো। আর বেসিক্যালি হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় শেখার জায়গা হচ্ছে ইউটিউব। যখনই যেখানে আটকাবা, ইউটিউবে যে জাস্ট প্রবলেমটা দিয়ে সার্চ করলে দেখো সলিউশন চলে আসছে। ওকে, আচ্ছা, আমরা এবার হচ্ছে কিছু মেথড দেখবো। আমরা তো এখানে ফাংশন নিয়ে কাজ করলাম, এখন মেথড দেখবো। মেথড জিনিসটা কি? মেথডটা হচ্ছে কাইন্ড অফ ফাংশনের মতোই, বাট মেথডটা হচ্ছে ছোট ছোট রেঞ্জে কাজ করে। যেরকম আমার ফাংশন কিন্তু অনেক বড় রেঞ্জে কাজ করে। ফাংশনের কিন্তু আমার হচ্ছে যেটা বললাম যে তোমার ফাংশন গুণে তুমি শেষ করতে পারবে না, ডেইলি হচ্ছে আপডেট হচ্ছে। বাট মেথড, কিছু মেথড আছে ছোট ছোট জিনিস, যে জিনিসগুলোকে তোমার আমার এই ফাংশন যে ফাংশন ইউজ করি বিভিন্ন কাজের জন্য, সেই কাজগুলোকে আরো ইজি করে দেয়। কাইন্ড অফ ফাংশনের মধ্যে কাজ করে, বাট নট অ্যাজ এ ফাংশন। তো এখানে কিছু আমরা মেথডের কাজ দেখবো। আহ একটা স্ট্রিং এর হচ্ছে মেথড আমরা নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রিং দেখতে পাই না, যেমন হচ্ছে আমি একটা স্ট্রিং যদি লিখি, ভেরিয়েবলের মধ্যে নিই, তো এরকম একটা স্ট্রিং আমি কল করেছি। তো এইখানে যে স্ট্রিংটা আছে, সেটাকে আমি ক্যাপিটালে কনভার্ট করতেছি। আমার কাছে একটা ডেটা সেট আছে, সেখানে অনেক স্ট্রিং ভ্যালু আছে, তো এটাকে আমাকে ক্যাপিটালাইজ মানে ক্যাপিটাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। সেটা আমি কি করতে পারি, আমি তো আর প্রতিটা ডেটা সেটের কলামে গিয়ে টাইপ করে দিতে পারি না যে হ্যাঁ এটা ক্যাপিটাল করতে হলে এই এই করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমাদের একটা মেথড, পাইথনের মেথড আছে, সেটা হচ্ছে আমাকে জাস্ট ভ্যারিয়েবলের পাশে
স্পেলিংটা ঠিক লিখেছি। আচ্ছা, স্পেলিংটা মনে হয় একটু ভুল করছি। লাস্টে আর হবে না। আচ্ছা, আমি টাইপ করতে একটু ভুল করেছিলাম। তো এই যে দেখো, আমার কিন্তু যে ফার্স্ট যে ইয়েটা ছিল সেটা কিন্তু ক্যাপিটালে আমার কনভার্ট করে ফেলছে, তাই না? যে সিস্টার, আমাদের সেন্টেন্স কি শুরু হয় ফার্স্টে হচ্ছে ইয়ে দিয়ে শুরু হয় না, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না? তো আমি কিন্তু ক্যাপিটালে কনভার্ট করে দিয়েছে এখানে আমাকে। তো এরকম আরো কিছু মেথড আমরা কাজ করতে পারি, যেরকম তোমার হচ্ছে রিপ্লেস মেথড আছে, যে আমি এখানে হচ্ছে একটা সিস্টারের যে কোনো একটা ভ্যালুকে আমি রিপ্লেস করতে চাই, সেটাও আমি করতে পারবো। যেমন আমি মনে করো এই ভ্যারিয়েবলের কি রিপ্লেস করতে চাই, আমি রিপ্লেস করতে চাই এসটার জায়গায় জেড হবে। তো এটা আমাকে এই আরেকবার কল করতে হবে, বিকজ এটা হচ্ছে আমার এই হচ্ছে ফাংশনের ইয়ের মধ্যে চলে গেছে। হলো না কেন, এটা তো হওয়ার কথা। আমি মেবি কোথাও ভুল করেছি, একটু আমাকে সময় দাও। ওকে, আমার তো এটা সব জায়গায় ঠিক আছে। আমি আবার ফার্স্ট থেকে ট্রাই করি। ফাংশনটাও ঠিক আছে। এখানে আমি প্লেস করতে চাই হচ্ছে এস কে সেট এর জায়গায়। চলে আসছে, দেখছো? আমার এইখানে যতগুলো এস আছে সব জায়গায় কি দিয়ে রিপ্লেস হয়ে গেছে, জেড দ্বারা। So, আমার ভুলটা হয়েছিল কি, আমি কিন্তু এখানে আবার এটাকে কল করছিলাম। এখন এটা কল করলে আমার আসতো কি অ্যান্সার, এই যে এর ভ্যারিয়েবলের মধ্যে আছে সিস্টার, তো এটা সিস্টারই আসছে। তো এখানে হচ্ছে আমি জাস্ট যখন রিপ্লেস পাস করে দিলাম, তখন এই যে ভ্যারিয়েবল আছে সেটার মধ্যে যতগুলা এস ছিল, এস এর জায়গায় জেড দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ওকে, এরকম আরো কিছু মেথড আছে যেটা নিয়ে আমরা পরে হচ্ছে যখন ডেটা সেট নিয়ে কাজ করবো সেখানে গেলে বেশি বুঝতে পারবো, বিকজ আমি এখানে জাস্ট এখানে তোমার স্ট্রিং চেঞ্জ করতেছি, স্ট্রিং ক্যাপিটালাইজ করতেছি, কেন করতেছি এটা আমরা বুঝতে পারতেছি না। তো এটা দেখানোর কারণটা হচ্ছে জাস্ট পাইথনের যে বেসিক তোমার ফাংশন গুলো আছে বা মেথড গুলো আছে, এই জিনিসটা কাজ কি করে। তো আমরা যখন ডেটা সেট নিয়ে কাজ করতে যাবো তখন আমরা আসলে বেটার বুঝতে পারবো আসলে এটার কাজটা কি, বা এটার হচ্ছে যে আমাদের হেল্প করবে কি ক্ষেত্রে। ওকে, আই থিংক আমাদের নামপাই নিয়ে কাজ করা হয়েছে, তারপরে হচ্ছে ফাংশন নিয়ে আজকে আমরা কাজ করেছি, লিস্ট নিয়ে একটু কাজ করেছি। আচ্ছা, এই তিনটার মধ্যে আর কোথাও কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, সো আজকে আমরা আহ, তোমার হচ্ছে পাইথনের যতটুকু ছিল আজকে আর কালকে ততটুকু চ্যাপ্টারটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমরা একটু ডেটা নিয়ে কাজ করবো, বা হচ্ছে ডেটা জিনিসটা কি সেটা নিয়ে জানার ট্রাই করবো। সো ডেটাটা আসলে কি? আমরা ডেটা বলতে কি বুঝি? আমরা কি বুঝি আমাদের ফোনের মেমোরিতে যেটা থাকে সেটা ডেটা,
বা হচ্ছে আমরা কম্পিউটারে যেটা স্টোর করে রাখি সেটা ডেটা, নাকি আরো কিছু বোঝায়? Any kind of information stored as a number. আহ না, এটা একটু ভুল হয়েছে, বিকজ হচ্ছে আসলে ইনফরমেশন আর ডেটা কিন্তু দুইটা টোটালি ডিফারেন্ট। তোমার হচ্ছে ডেটাটা হচ্ছে বেসিক্যালি এনি কাইন্ড অফ এন্টিটি, র্যান্ডম এন্টিটি হতে পারে, যেমন হচ্ছে আমি নাম্বার বলতে পারি, র্যান্ডম নাম্বার। তারপর হচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেটা হতে পারে, যেমন এখানে যে আমি ওয়েব ব্রাউজিং করতেছিলাম, সো আমাদের কিন্তু একটা হিস্টোরি জেনারেট হচ্ছে, খেয়াল করে দেখবা আমাদের ব্রাউজারে একটা হিস্টোরি জেনারেট হয়। তো এটা কিন্তু তোমার হচ্ছে অটোমেটিক হয়, আমি কিন্তু সেটাকে আহ কোনোভাবে কিন্তু বলতেছি না কমান্ড দিয়ে, না তুমি এটার হিস্টোরি শুধু সেভ করে রাখবে, সে কিন্তু র্যান্ডমলি যা যা আমি ওয়েব সার্ফিং করতেছি সবকিছুর হিস্টোরি সেভ করতে রাখছে। তো এটা হচ্ছে একটা ডেটা। তারপরে হচ্ছে আমরা যে সিসিটিভি ক্যামেরা যেটা আছে সেটা আমাদের বাসায় বা অফিসে আমরা দেখতে পাই, সেটা কিন্তু র্যান্ডমলি সবসময় ভিডিও ক্যাপচার করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। তো এটাও কিন্তু হচ্ছে তোমার ডেটা হিসেবে কাজ করে। এখন এই যে ভিডিওটা ক্যাপচার করতেছে, এটার সবটুকু তো আমাদের কাজে লাগবে না। লাগবে কি? যদি কোনো ইনসিডেন্ট হয় তখন আমি কি করব? আমার যতটুকু ডেটা প্রয়োজন যে এখানে ইনসিডেন্টটা ঘটছে, ওই টাইম লাইনে গিয়ে আমি জাস্ট এই ডেটাটাকে, ওই ইনফরমেশনটাকে কাট করে নিয়ে চলে আসবো। এখন যেটা বললাম যে ডেটা আর ইনফরমেশনের পার্থক্য, ডেটা হচ্ছে র্যান্ডমলি যে কোনো ভ্যালুই হতে পারে, বাট সেখান থেকে আমি প্রসেস করে, অর্গানাইজ করে এবং ইন্টারপ্রেট করে যদি আমি কোনো মিনিংফুল ভ্যালু বা ইনসাইট বের করতে পারি, সেটা হচ্ছে আমার ইনফরমেশন। যেমন তোমাকে আমি মনে করো অনেকগুলা কোড, লেগো ব্লকস দিলাম, এলোমেলো করা আছে, সেটা তুমি ডেটা হিসেবে কাউন্ট করতে পারো, বাট সেটা তো হচ্ছে মিনিং বা কোনো একটা ভ্যালু ক্রিয়েট করে না, তাই না? তুমি যদি ওই লেগো ব্লক গুলাকে জোড়া লাগে একটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন ফলো করে একটা কিছু বানাইতে পারো, তখন হয়ে যাবে সেটা হচ্ছে একটা মিনিংফুল জিনিস, সেটাকে আমরা বলতে পারি ইনফরমেশন। তো ডেটা আর ইনফরমেশনের পার্থক্য হচ্ছে এটাই। আমাদের যতগুলো মেশিন দেখতেছি বা আমরা যা কিছু এখন ইউজ করি, ইলেকট্রনিক ডিভাইস র্যান্ডমলি অনেক ডেটা জেনারেট করে, বাট আমার তো এত কিছু দরকার নেই। সেখান থেকে আমি যদি নির্দিষ্ট কোনো একটা ফাইন্ডিংস বা আউটপুট বের করতে চাই, যতটুকু জিনিস আমার দরকার ততটুকু নিয়ে ডেটা নিয়ে কাজ করলে সেটাকে আমি হচ্ছে ইনফরমেশনে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডেটা অ্যান্ড তোমার হচ্ছে যে ইনফরমেশনের পার্থক্য। বাট ইট, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার কথা হচ্ছে আমার ডেটা বা এই যে ইনফরমেশনের কথা বললাম, এটা আসলে মেশিন লার্নিং এর সাথে সম্পর্কটা কি? মেশিন লার্নিং আমার কেন দরকার এটা? আমরা ফার্স্টে যেদিন হচ্ছে সুপারভাইজ বা আনসুপারভাইজ মেশিন লার্নিং নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমি বলছিলাম যে আমাদের মেশিনকে ট্রেন করানোর জন্য অনেক ডেটা দিতে হয়। সেই ডেটাটাকে প্রসেস করে সেটা ইনসাইটে বা একটা ডিসিশনে পৌঁছায়। তো মেশিন লার্নিং এতে যখন আমরা কাজ করতে যাব, আমাকে ডেটাটাকে ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে, বিকজ আমার ডেটার বেসিসের উপরেই আমার মডেলটাকে ক্রিয়েট করব এবং আমার মেশিনটা এই ডেটাগুলোকে প্রসেস করে এই যে মিনিংফুল ইনসাইট বা ইনফরমেশনে কনভার্ট করে আমাকে দিবে। তো আমাদেরকে অবশ্যই এই জন্য ডেটাটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো ডেটা আসলে কয় ধরনের হতে পারে? ডেটা হতে পারে তোমার হচ্ছে ম্যানি কাইন্ড অফ ডেটা হতে পারে, নিউমেরিক হতে পারে, ক্যাটেগরিক্যাল ভ্যালু হতে পারে, ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, ম্যানি কাইন্ড অফ থিংস। তো বেসিক্যালি এটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। ফার্স্টটা হচ্ছে স্ট্রাকচার ডেটা, একটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটাটা কি? স্ট্রাকচার স্ট্রাকচার ডেটাটা হচ্ছে, আচ্ছা আমি মনে হয় হোয়াইট বোর্ডটা অন করলে তোমাদের জন্য বেটার হয়, জিনিসটা একটু গোছানো হবে। নিউ, ওকে। ডেটা, ডেটা জিনিসটাকে আমি কি বললাম সেটা হচ্ছে randomly generated, randomly generated value, ওকে। আর হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে মিনিংফুল ইনসাইট।
তো ডেটাটাকে আমি কি বলছি, র্যান্ডমলি জেনারেটেড ভ্যালু, যেটা মেশিন থেকে হইতে পারে বা আমরা নিজেরা জেনারেট করতে পারি। আর ইনফরমেশনটা হচ্ছে এই যে ডেটাটা আছে সেখান থেকে যে আমি মিনিংফুল ইনসাইটটা বের করলাম, সেটাই হচ্ছে আমাদের ডেটা। এটা হচ্ছে আমাদের ডেটা অ্যান্ড ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স। তো আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ডেটাটা আসলে কত ধরনের হতে পারে। ডেটা ম্যানি টাইপস এর হতে পারে, সেখানে হইতে পারে তোমার টেক্সট, হইতে পারে ইমেজ, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে অনেক কিছু হতে পারে, তাই না? আচ্ছা। তো এই তোমার ডেটার যেই হচ্ছে কোয়ালিটি আছে বা ডেটার যেই টাইপ আছে তার উপর নির্ভর করে আবার হচ্ছে আমাদের ডেটাটাকে দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুই ভাগটা হচ্ছে একটা, আচ্ছা আমি হচ্ছে আবার টাচ প্যাডে কাজ করে খুব বেশি কমফোর্টেবল না, বাট করতে হচ্ছে এখন, হয়তো একটু উল্টা পাল্টা হচ্ছে, কিছু মনে করো না। আচ্ছা, ডেটা হচ্ছে টাইপ হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডেটা, আর একটা হচ্ছে, তো আমার দুইটা ডেটা টাইপ আছে, একটা স্ট্রাকচারাল, একটা আনস্ট্রাকচার ডেটা। তো এই দুইটা ডেটা এখন আমি কিভাবে ডিফাইন করবো কোনটা স্ট্রাকচার কোনটা আনস্ট্রাকচার? তো আমাকে এখন এক্সেল ফাইল দেখছি খুলে, এক্সেল ফাইল কেমন হয় দেখতে আমাদের Yes, sir. পিসিতে যে এক্সেল গুলো আছে। আচ্ছা, আমি তাহলে দাঁড়াও দেখি আমার কাছে কোনো ডেটা সেট আছে কিনা যেটাকে তোমার খুলে দেখাইতে পারি। Okay. আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তো হোয়াইট বোর্ডে আছে। ও আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি হোয়াইট বোর্ডটা ক্লোজ করে দিই। ওকে, সেই যে খেয়াল করে দেখো আমার কাছে একটা এক্সেল ফাইল খোলা আছে। সো এখানে দেখো আমি অনেকগুলো কলাম আর রো দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমার কলামের নাম দেওয়া আছে, দেখো সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন টাইপ, কন্ট্রাক্ট লেন্থ, অনেকগুলো কিন্তু কলাম আছে। তার সাথে কিন্তু অনেকগুলা রো আছে, খেয়াল করে দেখো। রো এর মধ্যে কিন্তু ভ্যালু গুলা সেভ করা থাকে। তো এটা কিন্তু একটা ওয়েল স্ট্রাকচার ওয়েতে কিন্তু ডেটা গুলো স্টোর করা আছে, যেখানে তো কলাম এবং রো এর মধ্যে ভ্যালু গুলো সুন্দর করে গুছানো আছে। এটা কিন্তু একটা কলাম বা একটা রো এর সাথে কোনো ভ্যালু কিন্তু এলোমেলো ভাবে মিক্স হওয়ার কোনো চান্স নাই। তো এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ডাটা, যেটা হচ্ছে এক্সেল ফরম্যাটে হতে পারে, সিএসভি ফরম্যাটে হতে পারে, জেসন ফরম্যাটে হতে পারে। আমরা যে ওয়েবসাইটে হচ্ছে ব্রাউজ করি না, তো আমাদের পিসি এবং যে সার্ভারটা থাকে ওয়েবসাইটে, সেখানে যে ডেটা আদান প্রদানের যেই মাধ্যমটা, সেটা হচ্ছে আসলে জেসন ফাইলে হয়ে থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, অনেকগুলো টেক্সট দেখি, ইমেজ দেখি, সেটা হচ্ছে জেসন ফাইল আকারে আমাদের পিসিতে ক্লাউড থেকে চলে আসে। তখন আমরা এই ফাইলগুলো দেখতে পাই। সো এই টাইপ গুলা, ডেটা টাইপ গুলোর কথা যে বললাম, স্ট্রাকচারাল ডেটা, সিএসভি, এক্সেল, জিএসন, এগুলো তোমরা প্লিজ বাসায় একটু সার্চ করে দেখবে আসলে টাইপ গুলা কেমন হয়, ফাইল গুলা কেমন হয়। আমরা বেসিক্যালি হচ্ছে সিএসভি আর এক্সেল ফাইল নিয়ে কাজ করবো, সো এটা আমি দেখাই দিবো, বাট জেসন ফাইলটা কেমন হয় এটা একটু তোমরা দেখে নিবে। আচ্ছা, তো স্ট্রাকচারাল ডাটাটা গেল, এবার আসি হচ্ছে আনস্ট্রাকচার ডেটায়। আনস্ট্রাকচার ডেটাটা কেমন হতে পারে? আনস্ট্রাকচার ডেটাটা হচ্ছে এই তিনটা ফাইল বাদে যা আছে সবই আনস্ট্রাকচার ডেটা। যেরকম হচ্ছে আমরা ইমেজের কথা বললাম, টেক্সটের কথা বললাম, অডিওর কথা বললাম, ভিডিওর কথা বললাম, এইগুলো যতগুলো তুমি ডেটা গুলো দেখতে পাবা সবগুলোই হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। আচ্ছা, এখানে আমি লিখে দিই হোয়াইট বোর্ডের সাইডে। স্ট্রাকচার ডেটা হচ্ছে আমার এক্সেল,
সিএসভি, যেটার ফুল ফর্ম হচ্ছে কমা সেট প্যারেটেড ভ্যালু, আর একটা হচ্ছে জেসন, জেসন ফাইল। ওকে। আর আনস্ট্রাকচার ডেটার মধ্যে আমার আছে কি, ইমেজ, অডিও, ভিডিও। ওকে। তো এটা হচ্ছে আমার ডেটার আসলে টাইপ, কি কি টাইপের ডেটা হতে পারে। সো এটা আমার গেল। এবার কথা হচ্ছে আমরা যখন মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে কাজ করব তখন তো আমাদের ডেটা প্রয়োজন, তাই না? ডেটা গুলো আমি কোথায় পাবো? আমি তো বাসায় বসে বসে জেনারেট করতে পারবো না, বা আমি নিজে তো ডেটা তৈরি করতে পারবো না। তো এটার সলিউশন কি? তো যখন মেশিন লার্নিং ইন্ট্রোডিউস করা হয় আমাদের কাছে তখন কিন্তু অনেকগুলা কোম্পানি বলি বা ওয়েবসাইট, বিভিন্ন ইউনিভার্সিটি বলি, তারা হচ্ছে আমাদের জন্য কিছু ওপেন সোর্স ডেটা স্টোর করার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে রাখছে। যেরকম ক্যাগেলের নাম শুনছি না? ক্যাগেলটা কিন্তু বলা চলে ওয়ার্ল্ডের হচ্ছে সবচেয়ে বড় ওপেন ডেটা সোর্সের একটা ওয়েবসাইট, যেখান থেকে আমি অনেক ধরনের ডেটা হচ্ছে কালেক্ট করতে পারি। আমাদের মেশিন লার্নিং এর জন্য কালেক্ট করতে পারি, আমাদের পার্সোনাল রিসার্চের জন্য কালেক্ট করতে পারি, যে কোনো কাজের জন্য কালেক্ট করতে পারি। সেই ডেটা গুলো হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারি। তো এই ওয়েবসাইট গুলো আমরা একটু ব্রাউজ করে আসি, চলো দেখি কি কি ওয়েবসাইট আছে অ্যাভেলেবল আমাদের কাছে এখন। ওকে, ফার্স্ট আমরা হচ্ছে ক্যাগেল ভিজিট করব। ওকে, সো ক্যাগেলে আসার পরে আমার এখানে সার্চ বার যেটা আছে সেখানে গিয়ে আমি হচ্ছে যে কোনো কিছু সার্চ করতে পারি। সাপোজ এই যে এখানে আমি দেখো আগে সার্চ করে রেখেছি স্টুডেন্ট পারফরমেন্স, ইভেন্টস ক্লাসিফিকেশন, ফ্রড ডিটেকশন। এখানে আমি লিখলাম আমার কি ডাটা দরকার, সেলফোন ডাটা দরকার, সেলফোন ডাটা। আচ্ছা, এই যে দেখো এখানে আমাকে নোটবুক দেখাচ্ছে, মানে সেলফোন ডেটার উপর আসলে কে কি কাজ করেছে। ওপেন সোর্স কোড দেওয়া আছে, ডেটা সেট দেওয়া আছে, তারপরে কিন্তু অনেক ধরনের কমেন্ট বা বিভিন্ন ধরনের টপিক দেওয়া আছে। তো আমার ওখানে যাওয়ার দরকার নেই, আমার তো দরকার ডেটা। এই যে এখানে দেখো ডেটাতে ক্লিক যখন করলাম আমাকে অনেকগুলো ডেটা দেখাচ্ছে এখানে। অ্যামাজন রিভিউ দেওয়া আছে, সেলফোন রেকমেন্ডেশন দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। তো সাপোজ আমি এখানে এই ডেটাটা দরকার, সেলফোন সেল। এখানে কি দেখবো, এখানে ডেটার ওভারভিউ দেওয়া আছে, আসলে ডেটা সেটের মধ্যে আমার কি কি দেওয়া আছে, যেরকম র্যাম, স্টোরেজ, সবকিছু এখানে দেওয়া আছে। তোমাকে আসলে জানতে হবে আমার কতটুকু ইনফরমেশন আসলে এখানে দরকার ডেটা আমার মেশিন লার্নিং মডেলটাকে রান করানোর জন্য। তো এখানে দেখো আমার হচ্ছে সিএসভি ফরম্যাটে আসলে ডেটাটাকে রাখা আছে, সাইজটা দেওয়া আছে 2.58 MB। সো এটাকে ডাউনলোড করতে পারি আমরা ডিরেক্ট হচ্ছে এখানে যে ডাউনলোড বাটনটা আছে, সরাই দিই, এই যে ডাউনলোড লেখা আছে না কর্নার, জাস্ট এই বাটনে ক্লিক করলেই আমার এই যে ডেটাটা আছে সেই ডেটাটা আমাকে ডাউনলোড করবে, জিপ আকারে ডাউনলোড করে দেখাবে। আচ্ছা, আমার লগ ইন করা নাই, লগ ইন করতে হবে। লগ ইন করলে আসলে এটা তোমার ডাউনলোড করতে পারবো। আচ্ছা, চলে আসছে আমার। এই যে দেখো ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, সেখানে আমি যদি যাই দেখবো আমার জিপ আকারে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। অ্যামাজন সেলফোন র ক্লিনিং ডেটা। এইখানে তোমার একটা ক্যাগেলের বড় ইস্যু কি জানো, সেটা হচ্ছে ক্যাগেলে হচ্ছে ডেটাটাকে প্রসেস করে দেওয়া থাকে, মানে প্রি প্রসেস করা থাকে ডেটাটাকে, আমাদের প্রসেস করার কোনো প্রয়োজন হয় না। বাট আমরা যদি আসলে ডেটা প্রসেসটা কিভাবে করে সেটা যদি না জানি, আমাদের কিছু র ডেটা দেওয়া হবে, মানে যে ডেটা সেটটা আসলে এর আগে কখনো কাজ করা হয়নি সেই ডেটাটা দেওয়া হবে, আমাদের কাজ করার জন্য তখন একটু অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমরা বেসিক্যালি ট্রাই করি যে ক্যাগেল থেকে ডেটা সেট ডাউনলোড না করা। বাট আজকে যেহেতু আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দেখতেছি যে আসলে কিভাবে একটা ডেটা সেট ডাউনলোড করতে হয়, সো আজকে আমরা ক্যাগেল থেকে ডাউনলোড করি। এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে দেখো আমার এখানে একটা হচ্ছে র ডেটা আছে যেটা হচ্ছে ক্লিন করা না, আর এপাশে যেটা আছে সেটা হচ্ছে আমাকে ক্লিন করা, মানে একদম হচ্ছে ডেটা সেটটাকে প্রি প্রসেস করে দিছে। সো আমরা এই ডেটা সেটটা তো ডাউনলোড করে ফেললাম।
এইটা এখন আমার যেই নোটবুকটা আছে কোল্যাবের সেইখানে কিভাবে নিয়ে আসবো? আমরা যখন কাজ করব তখন এই ডেটা সেটটা আমি কিভাবে নোটবুকের সাথে কানেক্ট করব? সেটাও অনেক সহজ, খুব বেশি কোড লিখতে হয় না। বাট আমাকে ফার্স্ট একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, এটা নাম করে দিই ফার্স্ট ডেটা সেট। ফার্স্ট ডেটা সেট। আচ্ছা, তো এখানে দেখো আমার হচ্ছে গুগল কোল্যাবরেটরি সাইডে একটা ছোট ফাইলের একটা আইকন দেওয়া আছে। তো এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, আমার এটা এখনো মেশিনটা কানেক্ট হয়নি। এই যে মেশিন কানেক্ট হয়ে গেল, দেখে এখানে আমার অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ডিরেক্ট আপলোড দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে ড্রাইভ লিংক। আমি যদি ড্রাইভ ডিরেক্ট কানেক্ট করতে চাই, এখানে ড্রাইভ কানেক্ট করতে পারবো। ড্রাইভে যেহেতু যতগুলো আমার ডেটা সেট স্টোর করা থাকবে সেই ডেটা সেট নিয়ে আমি কাজ করতে পারবো। তো আজকে আমরা জাস্ট এখানে নর্মাল যে আপলোড সেটা দেখবো। এখানে আমি অ্যামাজন সেলফোন এই ফাইলটাকে জাস্ট সিলেক্ট করলাম। আমাকে এই যে আমার ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট ড্রাইভে আমি যেভাবে ফাইল আপলোড করি আমরা ঠিক সেভাবে নোটবুকে ফাইলটা আপলোড করতে পারবো। অ্যামাজন সেন্ট্রাল সিএসভি আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের স্টোরেজ লিমিট দেওয়া আছে যে আমি 70 জিবি পর্যন্ত এখানে ফাইল আপলোড করতে পারবো। তার চেয়ে বড় যদি ফাইল হয় সেটা আমি আপলোড করতে পারবো না। এখন আমরা যখন কম্পিউটার ভিশন নিয়ে কাজ করি বা তোমার হচ্ছে অডিও নিয়ে কাজ করি তখন কিন্তু ফাইল সাইজ গুলো অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ফাইল সাইজ যেন অনেক ছোট থাকে। ওকে, সো যেহেতু আমরা ডেটা সেট নিয়ে কাজ করব, সো ডেটা সেট নিয়ে কাজ করার জন্য আমাদের সেম নামপাই নিয়ে যে নামপাই নিয়ে কাজ করলাম না, নামপাই অ্যারে, সো নামপাই লাইব্রেরি ফাংশনটা ইম্পোর্ট করেছিলাম, সেরকম আমাদের নতুন আরেকটা লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে পান্ডা। পান্ডাসটা আসলে কাজ করে কি, নামপাই যেরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কাজ করে, পান্ডাস কাজ করে আসলে ডেটা ফ্রেম নিয়ে। মানে আমি ডেটা সেট যেটা আমি নিয়ে কাজ করব সেটাকে ম্যানিপুলেট করা, সেটাকে কাটা ছেঁড়া, আর আমার ইচ্ছা মতো আমি কাজ করার জন্য আসলে আমাদের এই লাইব্রেরি ফাংশনটাকে ইউজ করতে পারবো, পান্ডাস। সো চলো আমরা এই দুটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি, প্রসেসটা সেম। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, নামপাইটা ইম্পোর্ট করা হয়ে গেল, এবার পান্ডাস ইম্পোর্ট করবো। ওকে, আমার দেখো দুইটা লাইব্রেরি ফাংশনে ইম্পোর্ট করা হয়ে গেছে। সো এখানে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। যে কোনো ধরনের ভেরিয়েবল নিতে পারি। আমি হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল যেহেতু এটা আমি নাম নাম দিব হচ্ছে ডেটা ওয়ান। আচ্ছা, এখানে দেখো আমাকে অটোমেটিক সাজেশন দিয়ে দিচ্ছে যে আমি এই ভেরিয়েবলের মধ্যে যদি ডেটা সেটটাকে রাখতে হয় আমাকে লিখতে হবে পিডি, মানে আমার যে পান্ডাস লাইব্রেরি ফাংশন আছে সেটাকে কল করতে হবে। করার পর একটা ছোট কমেন্ট লিখতে হবে, সেটা হচ্ছে রিড সিএসভি। রিড সিএসভি এটা হচ্ছে আমাদের যে সিএসভি ফাইলটা আছে সেটাকে রিড করানোর জন্য লিখতে হবে। এবং এখানে তোমার কোলনের মধ্যে আমাকে এই যে যে ডেটা সেট আছে সেটার অ্যাড্রেসটা লিঙ্কটা কপি করে দিতে হবে। এখন অ্যাড্রেস লিঙ্ক কপি করবো কিভাবে, এখানে তো আমি ফাইল দেখতে পাচ্ছি বাট অ্যাড্রেস লিঙ্ক দেখতে পাচ্ছি না। এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে কপি প্যাথ যে অপশনটা আছে এটা যদি ক্লিক করি আমার ফাইলটা যেই পজিশনে স্টোর করা আছে সেটার লিঙ্কটা আমাকে দিয়ে দেবে। এখানে জাস্ট আমাকে পেস্ট করে দিতে হবে। দেখো আমার কিন্তু লিঙ্কটা চলে আসছে যে কোন জায়গাতে আমার ফাইল সেভ করা আছে। সেটাকে যদি আমি রান করি আমার ডেটা সেটটা কিন্তু নোটবুকে আপলোড হয়ে গেছে। এখন আমি যদি ডেটা লিখি, লিখার পরে হেড লিখি। হেড জিনিসটা কি, ওই যে আমরা অনেকগুলো ফাংশন দেখছি না, ফাংশন মেথড, তো এইখানে কিন্তু হেডটাও কিন্তু এক ধরনের ফাংশন। সে কি করে, আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটের হেড বা প্রথমের যে কয়েকটা কলাম আছে সেখান থেকে কিছু ডাটা দেখবে, কলাম বা রো থেকে। So আমি সাপোজ বললাম যে আমার ডেটা সেটের প্রথম 5টা বা 6টা ভ্যালু দেখাবা, সে হেডের মধ্যে আমি 6 পাস করে দিলাম। তারপরে এখানে রান করলাম। দেখো আমাকে কিন্তু দেখাই দিচ্ছে প্রথম 5টা ভ্যালু আমাকে কিন্তু এখানে দেখাই দিচ্ছে। আমার এখানে দেখো কলাম গুলা কি কি আছে, আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, ইমেজ আছে, ইমেজ লিঙ্ক, সরি ইমেজ, হ্যাঁ আমি একটু ছোট করে ফেলি।
ওকে, সেখানে দেখো ইমেজ লিংক আছে, প্রাইস আছে ফোনের, তারপর এখানে ডকুমেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে, তারপর অনেকগুলো কলাম আছে এখানে, অনেক কলাম দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু আমার ডেটা সেটটা লোড করার প্রসেস, যে কিভাবে আমরা ডেটা সেট লোড করতে পারি এবং ডেটা সেটে কি ভ্যালু আছে সেটা আমি দেখতে পারি। সো বুঝতে পারছি এটুকু কিভাবে করলাম ডেটা সেট লোড এবং ডেটা সেটের ডেটা গুলো কি কি আছে সেগুলো দেখার বিষয়টা। जी सर। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটুকুতে বা বুঝতে সমস্যা? তোমরা যদি ট্রাই করতে চাও ট্রাই করতে পারো, আমি ডেটা সেটটা প্রোভাইড করে দিতে পারি, তোমরা সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারো। লোড লোড করাটা আরেকবার শো করবেন? আচ্ছা, ডেটা লোড করাটা, আচ্ছা ফার্স্টে তো আমার দুইটা লাইব্রেরি ফাংশন তো ইম্পোর্ট করতে হবে, এটা তো বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে আমাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট থেকে দেখি, একটা ভ্যারিয়েবল নিতে হবে। সেই ভ্যারিয়েবলটা হতে পারে যে কোনো কিছু, তুমি যে কোনো নাম দিতে পারো ভ্যারিয়েবলের নাম। তো আমি ডেটা ওয়ান নাম দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে পান্ডাস যে লাইব্রেরিটা ফাংশনটা আছে সেটাকে কল করতে হবে। পান্ডাস লাইব্রেরি ফাংশনটা আমি রেখেছি পিডির মধ্যে, পিডি ডট রিড সিএসভি। এই মেথডটাকে আমাকে কল করতে হবে, যেটা হচ্ছে আমার এই পান্ডা ডিকশনারি লাইব্রেরির মধ্যে আছে। সেই রিড সিএসভি এর মধ্যে আমরা সেমিকোলনের মধ্যে যে ডেটা সেটের লিঙ্কটা আছে, মানে ডেটা সেট যেখানে স্টোর করা আছে, এটা তো একটা জায়গায় স্টোর করা আছে তাই না? এই জায়গাটা আমাকে লিঙ্কটাকে দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমি পাবো এই থ্রি ডটে টাচ করে কপি পাতে ক্লিক করবো। তো এটা যখন কপি পাতে ক্লিক করবো তখন কিন্তু হচ্ছে আমার লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে কিন্তু আমার ডেটা সেটটা এই যে ভ্যারিয়েবলটা আছে ডেটা ওয়ান, তার মধ্যে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এবার আমি যদি ডেটা ওয়ান ডট হেড লিখি, হেডের মধ্যে যদি আমি ফাইভ লিখি, মানে আমি পাঁচটা ভ্যালু দেখতে চাই ডেটা সেটের ফার্স্ট ফাইভ ভ্যালু, এবং এই সেলটাকে যদি আমি রান করি, সেই ডেটা সেটটা ডেটা ওয়ানের মধ্যে লোড করবে এবং ডেটা ওয়ানের মধ্যে যে ডেটা সেটটা আছে তার ফার্স্ট ফাইভ যে ভ্যালুটা আছে সেটা আমাকে দেখাবে। আচ্ছা, গেল। সো এটা দেখলাম আমরা হেড ভ্যালু। এখন যদি আমরা টেইল ভ্যালু দেখতে চাই বা নিচে যে ভ্যালু গুলো আছে সেগুলো দেখতে চাই, ডেটা সেটের সবার শেষে কি ভ্যালু আছে, খুবই ইজি, আমাকে আরেকটা মেথড কল করতে হবে, সেটা হচ্ছে টেইল। আমি নিচের পাঁচটা ভ্যালু দেখতে চাই। দেখো, আমাকে কিন্তু নিচের সবার শেষে যে পাঁচটা ভ্যালু আছে সেটা দেখায় ফেলছে। ওকে, এইবার আমরা দেখতে চাই যে ডেটায় আসলে কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে। আমি তো এখানে জাস্ট বলার জন্য তোমাদেরকে বলছিলাম যে এখানে অনেকগুলো রো বা কলাম আছে, বাট আমি অ্যাকচুয়ালি কাউন্টটা জানতে চাই, আসলে আমাকে এখানে কতগুলো রো এবং কতগুলো কলাম দিয়ে কাজ করতে হচ্ছে। তার জন্য আমাকে ভেরিয়েবলটা আবার কল করতে হবে, ওয়ান ডট শেপ। দেখো আমাকে কিন্তু ডেটা সেটের শেপটা দেখাই দিল যে আমার আসলে ডেটা সেটে কতগুলা রো আছে এবং কতগুলা কলাম আছে। So আমার দেখো ডেটা সেটে কিন্তু 3351টা রো আছে। এখানে আমি নাম্বারটা দেখতে পাচ্ছি 3350, বিকজ এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং নাম্বারটা দেখতে পাচ্ছি। আমাদের ইন্ডেক্সের নাম্বার শুরু হয় জিরো থেকে, তো এখন 3351 নাম্বারটা থাকবে 3350-এ। তো এখানে এই জন্য এটা দেখাচ্ছে। পাশের ভ্যালুটা তুমি খেয়াল করলে দেখতে পারবা আমার টোটাল রো সংখ্যা, আর কলামটা দেওয়া আছে এখানে কত, 19টা। আচ্ছা, এইবার হচ্ছে আমি আরেকটা ছোট লাইব্রেরি ফাংশন কল করব, লাইব্রেরি ফাংশন ঠিক আছে মেথড বলি। মেথডটাকে কল করে আমার আসলে কি কি ডেটা আছে এবং ডেটা একটা ছোটখাটো ইনসাইট দেখতে পারি আমরা। ডট ডিসক্রাইব। আচ্ছা, এখানে নান ভ্যালু দেখাচ্ছে, মানে ডেটাটা হচ্ছে প্রি প্রসেস করা না, এখানে তোমার কিছু ইরর আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। ওকে, তো এখানে দেখো আমার শুধু নিউমেরিক ভ্যালু গুলো আসছে, খেয়াল করে দেখো, বাট আমার কিন্তু এখানে ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে। তো এই জন্য ফার্স্টে যখন আমি হচ্ছে ডিসক্রাইবটা লিখেছিলাম উইদাউট আমার ফার্স্ট ব্র্যাকেট, তখন কিন্তু আমাকে ইনসাইড পুরোপুরি দেখায় না, বিকজ এখানে অনেক ইরর ছিল, ক্যাটাগরিক্যাল ভ্যালু ছিল। আর যখন আমি ডিসক্রাইবের ব্র্যাকেট, এখানে তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখানে আমাকে একটা সুন্দর ইনসাইট দেখিয়েছে শুধু নিউমেরিক ভ্যালু গুলো। কি কি দেখিয়েছে দেখো, কাউন্ট দেখিয়েছে,
আমাকে আইডি টোটাল কতগুলো হচ্ছে কলাম আছে, এটা মিন ভ্যালু দেখাইছে। মিন ভ্যালু বলতে আমরা বুঝি গড় ভ্যালু। আমার যতগুলো ফোন আছে সেটা হচ্ছে আমার গড় ভ্যালু বা মিন প্রাইসটা হচ্ছে 2,278 ডলার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখিয়েছে এখানে, মিনিমাম ভ্যালু দেখিয়েছে। মিনিমাম ভ্যালু হচ্ছে আমার ফোনের $4। এত কম দামি ফোন হয় কিনা আমি জানি না। তারপর এখানে 25% ভ্যালু, মানে হচ্ছে আমার টোটাল ডেটা সেটের মধ্যে 25% ডেটার ভ্যালু হচ্ছে 92 ফোনের প্রাইস আমি যদি ধরি। আর 50% ফোনের প্রাইস হচ্ছে $185 মধ্যে। 75%-এর মধ্যে 75% ফোনের প্রাইস হচ্ছে $350 মধ্যে। আর ম্যাক্সিমাম যে ফোনটা আমাদের এখানে আছে ডেটা সেটে সেটা হচ্ছে প্রাইস $1,999। তো এখানে তোমার হচ্ছে সবকিছুর এরকম দেখবো, প্রতিটা নিউমেরিক ভ্যালুর কলামে আমার এরকম একটা ইনসাইট দেওয়া আছে, যেটা মিন ভ্যালু কত, মিডিয়াম ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। তো এটা আসলে আমাদের দরকার হয় না ডিসক্রাইবের, বিকজ হচ্ছে আমরা এটার আসলে ডিসক্রিপশন দিয়ে কাজ করবো না, আমরা আসলে ইনসাইট বের করে ট্রাই করবো। এটা তো হচ্ছে সে দিয়ে দিচ্ছে, বাট আমার তো সবকিছু দরকার নেই। তো আমাদের ডেটা সেট নিয়ে কাজ করার ফার্স্ট যে রুলসটা হচ্ছে আমাকে নাল ভ্যালু বা যদি কোনো মিসিং ভ্যালু থাকে আমার ডেটা সেটে সেটাকে হ্যান্ডেল করা। আমরা তো এখানে অনেকগুলো রো অ্যান্ড কলাম দিচ্ছি, এখানে অনেকগুলো রো অ্যান্ড কলাম ছিল না? তো এটা তো কোনো হচ্ছে মেশিন জেনারেট করছে বা কেউ ইনপুট দিছে হাতে লিখে বা টাইপ করে, তাই না? তার কি ভুল হইতে পারে না? খেয়াল করে দেখো যেখানে রেটিং বা নাম্বার অফ রেটিং, এখানে কিন্তু এন লেখা আছে, মানে নাল ভ্যালু এগুলো। এই জায়গাগুলো ফাঁকা, এখানে কোনো ভ্যালু দেওয়া নেই। তো এখন কথা হচ্ছে যে এখানে যদি ভ্যালু দেওয়া না থাকে, তো এটা যদি আমি মেশিনকে শিখাই দিই যে হ্যাঁ মেশিন, তোমার কাছে আমি কিছু ডেটা দিলাম, এর মধ্যে কিছু মিসিং ভ্যালু আছে, তখন কিন্তু সে মিসিং ভ্যালুটা বুঝবে না, কারণ মেশিনকে মিসিং ভ্যালু বোঝানোর কোনো ওয়ে নাই। তাকে আমি যা ডেটা দিব আমাকে এক্সাক্ট অরিজিনাল ডেটা দিতে হবে। মিসিং ভ্যালু দিলে হবে কিন্তু সে হচ্ছে আসলে ভুল জিনিসটা শিখে যাবে, এই মিসিং জিনিসটাকে সে কাউন্ট করতে পারবে না, তখন আমার মডেলটা হয়ে যাবে আসলে বায়াস, আমার মডেলটা আসলে প্রপার রেজাল্ট দিবে না। তো এই জন্য আমাকে করতে হবে কি, আমার যে নাল ভ্যালু গুলো আছে বা মিসিং ভ্যালু গুলো আছে যেখানে কোনো ভ্যালু নাই, সেই জায়গাগুলোকে আমার হ্যান্ডেল করতে হবে। সেটা আমরা করতে পারি রিপ্লেস করতে পারি, বা সেই জায়গাগুলো আমি ডিলিট করে দিতে পারি। এখন সেটা আগে জানার জন্য আমাকে দেখতে হবে আমার কতগুলো মিসিং ভ্যালু আসলে আমার ডেটা সেটে এক্সিস্ট করে। তো তার জন্য আমার কাউন্ট গুলো দরকার। তো সেটার জন্য আমরা সুন্দর একটা মেথড কল করতে পারি, সেটা হচ্ছে ডাটা 1, যেখানে আমার ডেটাটা আছে। ইসনাল নামে একটা মেথড আছে, ডট নামটা হচ্ছে ফাংশন। এই দুইটা যদি আমি লিখে রান করি, তো এখানে আমার করবে কি জানো, যতগুলো আমার কলাম আছে সেই কলাম গুলোতে যতগুলো জায়গায় আমার নাল ভ্যালু আছে বা কোনো ভ্যালু নাই, সে একটা কাউন্ট দেখাবে, ওভারঅল কাউন্ট। দেখো আমার প্রাইস ডলার, যেটা আমার ফোনের প্রাইসের মধ্যে 1,004টা জায়গায় কোনো ভ্যালুই নাই, সে জায়গাতে ফাঁকা দেওয়া আছে। তারপরে প্রাইস বিফোর ডিসকাউন্ট, সেখানে প্রায় 2,782টা সেলে আমার কোনো ভ্যালু নেই। এখানে দেখো অনেকগুলা কলামে আমার অনেকগুলো ভ্যালু নাই, তো এটার আমি একটা কাউন্ট পেয়ে গেলাম। তো আমার জন্য কাজ করা এখন ইজি হয়ে গেল না? বিকজ আমি তো জানতে পারলাম কোন কলামে আবার নাল ভ্যালু আছে। তো সেখানে যে আমি এখন নাল ভ্যালুটাকে ডিলিট করে দিতে পারি, বা নাল ভ্যালুটাকে আমি অন্য কিছু দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো এটারও কিছু ওয়ে আছে, যেমন ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে আমাদের এখানে। এই যে সাপোজ মনে করো যে হচ্ছে প্রোডাক্ট নেমে এখানে তোমার হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু দেওয়া আছে, প্রোডাক্ট প্রাইসে দেওয়া আছে আবার তোমার হচ্ছে নিউমেরিক ভ্যালু। এখন ক্যাটাগরিক্যাল ভ্যালুকে আমি কিভাবে রিপ্লেস করব বা নাল ভ্যালু হ্যান্ডেল করব, আবার নিউমেরিক ভ্যালুকে কিভাবে রিপ্লেস করব বা নাল ভ্যালু হ্যান্ডেল করব, এটারও কিন্তু ডিফারেন্স আছে। ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিকের জন্য দুই ধরনের মেথড কাজ করে। তো আজকে মনে হয় সময় অনেক বেশি নিয়ে ফেলছি, কারণ আজকে প্রায় 4টা 22 বাজে। কালকে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেলিং এবং একটা অ্যালগোরিদম নিয়ে কাজ করে দেখবো আসলে আমরা মেশিনকে কিভাবে ডেটা দিয়ে আসলে লার্ন করাতে পারি এবং একটা ইনসাইট, প্রপার ইনসাইট পেতে পারি। ও আচ্ছা, কোনো কোশ্চিন আছে এটুকুর মধ্যে? No, sir. আচ্ছা, আমরা এটুকু তো ভালোভাবে বুঝতে পেরেছি, বিকজ আমাদের মেশিন লার্নিং এর পার্ট শুরুই হয়েছে এই যে ডেটা সেট লোড থেকে শুরু করে কিভাবে আমরা ডেটা গুলোকে হ্যান্ডেল করতেছি। তো এটুকুর মধ্যে কিন্তু কনফিউশন থাকলে সমস্যা হবে, বিকজ সামনের ক্লাসে আমি জাস্ট খালি মিসিং ভ্যালু হ্যান্ডলিং এবং মেশিনটাকে কিভাবে আমরা লার্ন করানোর জন্য ডেটাটাকে পুশ করতে পারি সেটা দেখাবো, এবং একটা মিনিংফুল ইনসাইট বের করে ট্রাই করবো। স্যার একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলো। এই আমরা যে ক্লাসগুলো করতেছি কি রেকর্ডিং তো পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিংটা আমি হচ্ছে তোমার ক্লাসগুলো শেষ হলে আমরা হচ্ছে যে ইউটিউবে আপলোড করে দিবো, এবং লিঙ্কটা তোমাদের সবাইকে মেইল করে দিবো পার্সোনালি। ধন্যবাদ। ওকে। স্যার, তো এর আগে হ্যাঁ, যে ওয়ার্কশপ গুলো ছিল সেগুলোর ইউটিউব রেকর্ডিংও কি আমরা পেতে পারি?
এর আগের ওয়ার্কশপ বলতে হচ্ছে এর আগে সুপারভাইজ মেশিন লার্নিং এর একটা ওয়ার্কশপ ছিল এইটা। জি জি। আচ্ছা, তোমাদেরকে আমি হচ্ছে একটা ইউটিউব সাইটের নাম দিতে পারি। তুমি ওই ইউটিউব চ্যানেলে গেলে আমাদের সবগুলো ভিডিওর একটা আপলোড পাবো এখানে। কমেন্ট লিখে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, আমাদের যে অর্গানাইজেশন আছে BDOSN, তাদের চ্যানেলে হচ্ছে আমরা সবগুলো সেশন বলো বা আমাদের যে ওয়ার্কশপ গুলো হয় সেগুলোর হচ্ছে ভিডিও গুলো আপলোড করে দিয়ে থাকি। তো এখানে গেলে তুমি সবগুলোতে ভিডিওতে অ্যাক্সেস পাবে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে তোমরা জানাইতে পারো। আর যদি কেউ অ্যাক্টিভ থাকে সেই টাইমে হয়তো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে। স্যার একটা আর প্রশ্ন ছিল আমার পার্সোনালি। হ্যাঁ বলো। স্যার এই যে এআই যে অলিম্পিয়াডটা, হ্যাঁ, এই আঞ্চলিক পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একটা স্টুডেন্টের কত টাকার মতো খরচ হতে পারে? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে, যেমন গত বছর মানে বা প্রথম, অ্যাভারেজ একটা। আচ্ছা না, প্রথম বছরের যদি আমি একটা স্ট্যাটিস্টিক বলি, যেটা হচ্ছে আমরা দুইটা দেশে গেছিলাম। সেটা হচ্ছে বুলগেরিয়াতে একবার গেছি, আর একটা হচ্ছে সৌদি আরবে। তো বুলগেরিয়াতে যেটা ছিল সেটা হচ্ছে তোমার ফান্ডেড ছিল না, মানে বুলগেরিয়াতে হচ্ছে নিজের খরচে যেতে হয়েছে। তো সেখানে প্রায়, এখন ওখানকার ভিসা প্রসেসিং ফি বা এয়ার টিকেটের প্রাইস খুব বেশি ছিল না, মেবি 2.5 লাখ টাকার মতো লাগছে। আর যদি পার্টিসিপেন্টের সাথে যদি প্যারেন্টস যায় তাদের এখানে খরচটা অ্যাড হবে। বাট সৌদি আরবে যখন গেল আমাদের টিমটা, সৌদি আরবে কিন্তু পুরোপুরি স্পন্সর করছে। তো ওখানে এয়ার টিকিট থেকে শুরু করে ভিসা, থাকা খাওয়ার খরচ সবকিছু সৌদি আরব বিয়ার মানে করছে। তো সেই ভ্যানুর জন্য আমার কিন্তু যদি আমি হ্যাঁ, যদি আমি যদি ন্যাশনাল লেভেলটা পার করে আন্তর্জাতিক লেভেলে যেতে পারি, তাহলে আমার কি 1.5 লাখ টাকার মতো খরচ হবে, তাই? এটা এখন ডিপেন্ড করবে আসলে আমাদের কোন দেশে কম্পিটিশনটা হবে। মেবি এবার হবে হচ্ছে চায়নাতে। তো চায়নাতে এখন কেমন খরচ হবে সেটার উপর ডিপেন্ড করে আসলে তোমার এই খরচটা আপ ডাউন করবে। ইউরোপীয় আর কান্ট্রিতে যেটা হয়, যদি কোনো স্টুডেন্ট মানে বহন করতে না পারে, তাহলে কি তাকে আউট করে দেওয়া হবে? এইটা আসলে পরের বিষয়। এটা আসলে তোমাদের এখন জানার হয়তো দরকার নাই, বিকজ তোমরা আগে ফেজটা পার করো, লার্নিং ফেজটা পার করো, লার্নিং করতে থাকো, তারপরে না তোমরা হচ্ছে পরের স্টেপ নিয়ে চিন্তা করবে। স্যার, এবারে যে আমাদের যেটা রিজনাল সেটা কবে হবে? টেন্টেটিভ ডেটটা বলতে পারি, বাট ফাইনাল ডেটটা হচ্ছে তোমাদের 26 মার্চ ডিক্লেয়ার করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন স্টার্ট হবে ওই দিনই, 26শে মার্চে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে এই অলিম্পিয়াডের জন্য। মেবি রিজনটা হবে হচ্ছে 2 বা 3 মে এরকম সময়। স্যার, স্টেপ তো নেই তাই না? বুঝি নাই। স্যার, রিজনালের আগে তো কোনো স্টেপ নেই তাই না? না, রিজিওনালের আগে কোনো স্টেপ নেই, বাট আমরা হচ্ছে চাচ্ছিলাম যে অনলাইনে একটা বাছাই পর্ব করার, তারপর রিজিওনালে নিয়ে আসার। বাট মেবি ওটা থাকবে না, রিজিওনালে ডিরেক্ট হচ্ছে তুমি পার্টিসিপেট করতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি প্রদান করতে হবে? হ্যাঁ, রেজিস্ট্রেশনে মেবি তোমার 100 টাকা ফি দেওয়া থাকবে। আর স্যার এটা কি বিভাগের কোনো মানে, যেটা আমার পরীক্ষা সেটা কি বিভাগীয় হ্যাঁ, এলাকা হবে? রিজিওনাল বলতে বোঝাই হচ্ছে তোমার হচ্ছে রিজিয়ন ওয়াইজ এক্সামটা হয়। সাপোজ ঢাকায় যারা থাকে তারা হচ্ছে ঢাকায় এক্সাম দিবে, যারা রাজশাহীতে থাকে তারা রাজশাহীতে দিবে, এরকম রিজিয়ন কিছু ভাগ করা থাকবে। তো বললাম যে খুলনায় তোমাদেরকে কোথায়? না, তোমার খুলনায় 26 তারিখ কোথায় হতে পর্যন্ত পারে? ওয়েট করতে হবে। আগে 26 তারিখে তোমাদের অ্যানাউন্সমেন্টটা আসুক, সেখানে ডিটেলসে সবকিছু বলা থাকবে, তোমাদের সিলেবাস কি হবে সেটা বলা থাকবে, এবং রিজিওনাল রাউন্ডে কি টাইপের কম্পিটিশন হবে, টাইম লিমিট কতটুকু থাকবে, সব দেওয়া থাকবে। প্র্যাকটিস করার জন্য কোনো ওয়েবসাইট আছে যেখানে আমি ভালো কোশ্চেন পাতে পাবো, মানে এই আচ্ছা, অলিম্পিয়াডের জন্য? তুমি আমাদের যে ওয়েবসাইটটা আছে bdaio.org, ওইখানে দেখবা Q&A সেকশন আছে। হ্যাঁ। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। এই ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কম্পিটিশন গুলো হয়েছে সেটার কোশ্চেন তুমি পাবা, সেটার প্রসেস কি ছিল সেটা পাবা, উইনার কারা ছিল, মানে ওভারঅল সবগুলো ডিটেলস এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো সেখানে দেওয়ার ট্রাই করছে। সো ওয়েবসাইটটাতে একটু ঘাটাঘাটি করবা। আর এই যে বললাম আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাতে যদি একটু ফলো করতে থাকো তাহলে হয়তো সামনে যে অ্যানাউন্সমেন্ট গুলো আছে সবকিছু সম্পর্কে জানতে পারবা। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কোনো মনে হয় কোশ্চেন নাই, তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি। কালকে হয়তো আমরা কোনো একটা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করব। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।